হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়ার সাথে সাথে পায়ের তলার মেঝেও যেন কেঁপে উঠল। মাঝের পিলারটা থেকে এক ধাক্কায় অনেকটা ইট বালি খসে মেঝেতে এসে পড়ল। আমাদের বাঁচা ভাই, ও আমাদের মেরে ফেলবে, আমাদের বাঁচা। হামাগুড়ি দিয়ে এসে আবার দুই পা খাবলে ধরল। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে খুলির ভেতর থেকে। বৈদ্যুতিক শক খাওয়া মানুষের মতন থরথর করে কাঁপতে কাঁপতে জিনিয়া বলল, রাম নাম নে, রাম নাম, রাম নাম, রাম 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 রাম, জয় হনুমান, জয় গণেশ, জয় কর, জয় কবিশ, লোক জয় কর, রাম নাম, রাম 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 রাম, রাম 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 রাম। মুখে ফোয়ারার মতো রক্তের ছিটে এসে লাগতেই। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আগামীকাল 15ই আগস্ট আমাদের সকলের গর্বের দিন। আপনাদের সকলকে জানাই 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। অগস্ট মাস আমাদের কাছে খুব স্পেশাল, কিন্তু অগস্ট মাসেই কিছু বছর আগে ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা, একটি হসপিটালকে কেন্দ্র করে, যা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার। আমরা আজও সেই দিনটা ভুলতে পারি না। আমরা চাই এহেন অপরাধ আর কখনো যেন না হয়। আজ আপনারা শুনবেন আবির রায়ের হসপিটাল, দীপুর চরিত্রে প্রদীপ্তা। আজকের গল্পটি সম্পূর্ণ বিনোদনের জন্য। গল্পের কোনো চরিত্র বা অংশের সঙ্গে বাস্তবিক মিল থেকে থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমরা 1.5 লক্ষের পরিবার হতে আর মাত্র কিছুদিন বাকি। বারোই জুলাই 2009। আজ আমার জন্য একটা বিশেষ দিন। আজ এমএসএমসির চিঠি হাতে পেলাম। মহেন্দ্রলাল সরকার মেডিকেল কলেজ। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা উত্তর ভারতের সবচেয়ে উজ্জ্বল মস্তিষ্কের প্রাজ্ঞ ডাক্তারদের বছরের পর বছর প্রস্তুত করে দেশের সেবায় নিয়োজিত করে চলেছে। আমি এমবিবিএস করি শিলিগুড়ি মেডিকেল থেকে। তারপর ইচ্ছে ছিল কোচবিহারে নিজের এলাকায় ফিরে গিয়ে প্র্যাকটিস আরম্ভ করব। গ্রাম মফস্বলে আজও ডাক্তার ভর্তির বড় অভাব। আমার বাবাও মহেন্দ্রলাল সরকার মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। এমবিবিএস করে দীর্ঘ 30 বছর উনি পুন্ডিবাড়িতে নামমাত্র ফি নিয়ে ডাক্তারি করে গিয়েছেন। এখনও মনে আছে, ছোটবেলায় বাবাকে বহুবার রাত বিরেতে সাইকেল নিয়ে ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করে দৌড়তে দেখেছি। তখন টেলিফোন মোবাইলের বালাই ছিল না। রোগীর বাড়ি থেকে লোক পাঠানো হতো বাড়াবাড়ি হলে। আজও মনে পড়ে, আমি তখন সবে ক্লাস 9-এ উঠেছি। বাবা চেম্বার থেকে ফিরেছেন রাত 9টায়। আমাদের রান্নাঘরটার ছাদ তখনও ঢালাই হয়নি। প্রায় সন্ধ্যে থেকেই আকাশ কালো হয়েছিল। বাবা বাড়িতে ঢোকার পরেই উঠল প্রচণ্ড কালবৈশাখী ঝড়। রান্নাঘরের পুরনো টিনের ছাউনিটা খড়খড় করে কেঁপে উঠতে লাগলো। মাথার ওপর থেকে ধুলো পড়ছে দেখে মা ভাতের ডেকচি আর বাকি খাবারের বাসনপত্র নিয়ে বসার ঘরে চলে এলেন। আমি বাবার খাবার বেড়ে সবে ওনাকে ডাক দিয়েছি। এমন সময় বাইরের দরজায় কড়া নড়ে উঠল। আমি দরজা খুলতেই দেখলাম জনা তিনেক সুঠাম চেহারার ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাদের দুজনের পরনে শার্ট, আরেকজনের পরনে হাত কাটা রংচটা গেঞ্জি। আর সেই গেঞ্জিতে থমকে গেলাম আমি। ওগুলো কি রক্তের ছোপ? তুমি ভিতরে যাও। বাবা এগিয়ে এসে গম্ভীর গলায় আমায় নির্দেশ দিয়ে নিজে ছেলেগুলোর সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। আমি আর মা উদ্বিগ্নভাবে ভিতরে এসে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। একবার যেন বাবাকে বলতে শুনলাম, ঝড়টা থামুক, তারপর না হয় বেরোবো। তাতে তারা সকলে একসাথে সমবেত স্বরে কিছু একটা বলে উঠল, যেটা আমি পুরোপুরি বুঝতে পারলাম না। আরও মিনিট 5 পর বাবা ভেতরের ঘরে এসে আলনা থেকে শার্টটা নামিয়ে গায়ে গলাতে গলাতে বললেন, তোরা খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে। মা অনেক সাধাসাধি করায় বাড়া ভাত ফেলে চলে যাওয়ার অমঙ্গলের ভয়েই বোধ হয় কোনো রকম দুগাল মুখে গুজে সেই ঝড়ের মধ্যেই বাবা বেরিয়ে পড়লেন।
সারা রাত আমি আর মা গালে হাত দিয়ে বাইরের অন্ধকারের দিকে চেয়ে রইলাম। সারা রাত ধরে ঝড়ের দাপট কখনো একটু বাড়ল, কখনো বা সামান্য কমল, কিন্তু আমাদের বুকের ধুকপুকুনি এক মুহূর্তের জন্যও থামল না। ছেলেগুলো কারা? কোত্থেকে এসেছে তারা? আর কেনই বা এত তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে চলে গেল? সেটা জিজ্ঞেস করার অবসর অব্দি পাইনি। শেষ রাতের পর ঝড় থেমে গেল, কিন্তু বাবা ফিরলেন আরো ঘন্টাখানেক পর। ওনার চেহারা দেখে মোটেও মনে মনে স্থির থাকতে পারলাম না। কিন্তু এই দুর্যোগের মধ্যে সারা রাত বাড়ির বাইরে কাটানোর পর বাড়ি ঢোকার সাথে সাথে একগাদা প্রশ্ন কারোর দিকে ছুঁড়ে দেওয়া কখনোই শ্রেয় নয় বলে তখন চুপ করে রইলাম। গরমের দিন, অন্য সময় হলে ঘরে পাখা চলে। এমনিতেও কোচবিহারে দক্ষিণবঙ্গের মতন ততটা গরম পড়ে না, তাই সারা রাত কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি হওয়ার কারণে বাবা খাটের ওপর বসলেও পাখা চালালেন না। খাটে বসে বাবা পকেট থেকে প্যাকেটে মোড়া কিছু একটা বের করলেন। ভালো করে তাকিয়ে বুঝলাম সেটা তার নিজের রুমালটা, আর তাতে কোনো সন্দেহ নেই শুকিয়ে খয়েরি হয়ে যাওয়া রক্তের দাগ। এক ফোঁটা দু ফোঁটা নয়, রীতিমতো লেপ্টে রক্ত মোছা হয়েছে তাতে। কন্যা সন্তান বোধ হয় একটু হলেও পিতৃমন বেশি বুঝতে পারে। আমি বাবাকে রাতের ব্যাপারে একটাও প্রশ্ন না করে বললাম, হাত মুখ ধুয়ে এসো বাবা, জল খাবার খেয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে নাও। হ্যাঁ রে দীপু, বলো। গায়েনদের বাড়ির নিচতলায় ফাঁড়ির কনস্টেবল ভদ্রলোক ভাড়া থাকেন না? হ্যাঁ থাকেন তো। একবার যদি না থাক। আমি দাঁড়িয়ে গেলাম, কোনো প্রশ্ন করলাম না। বাবা পাটাকে খাটের ওপর না তুলে মাথার উপর হাতটা রেখে একটু শুলেন। তারপর প্রায় 30 সেকেন্ড ওইভাবে স্থির হয়ে থাকার পর বললেন, ওরা বলছে নিজেদের মধ্যেই হাতাহাতি করতে গিয়ে ঘটেছে। কি ঘটেছে বাবা? পার্টি অফিসের মধ্যে জলায় মাটি ফেলা নিয়ে দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে হাতাহাতি লাগে, যার জন্য আমাকে ডেকেছিল। সেই ছেলেটার বাবা মাস্টারি করে মোহনডাঙ্গা স্কুলে। দেশি বন্দুকের গুলি বাঁদিকের ফুসফুস ফুটো করে ঢুকে গিয়েছে। তারপর আমি বললাম আমি সার্জন নই, আর গুলি বের করা অতি দক্ষ চিকিৎসকের পক্ষেও পার্টি অফিসের মাচায় শুয়ে সম্ভব নয়। শুনল না আমার কথা। প্রত্যেকটা ছেলের কোমরে দেশি বন্দুক, চোখ মুখ পাগলা কুকুরের মতো। রাত 2:45 নাগাদ ছেলেটার শরীর ছেড়ে দিল। সদর হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত, কিন্তু তাকে বোধহয় আদৌ বাঁচানোর খুব একটা ইচ্ছে বাকিদের ছিল না। বুকের উপর মোটা করে ব্যান্ডেজ করিয়ে মোটা গেঞ্জির কাপড়ের জামা পরিয়ে আমাকে দিয়ে কাগজ লিখিয়ে নিল যে মাল্টিপল অর্গান ফেলিয়ারে মারা গিয়েছে। আমি কিচ্ছু করতে পারলাম না। এই পাড়াতেই থাকতে হবে, ডাক্তারি করতে হবে। নিজের মেয়েটা সদ্য 14 বছরে পড়েছে, সামনে তার ভবিষ্যৎ। এতক্ষণে বোধহয় ছেলেটাকে পুড়িয়ে তার ছাইও জলে ভাসিয়ে দিয়েছে। কে জানে তার বাপ মা ভাই বোন এত কিছু জানতেও পারলো কিনা। অনেকক্ষণ আমরা দুজনেই কোনো কথা বললাম না। আর চোখে দেখলাম পর্দার পেছনে মা এসে দাঁড়িয়েছে। হয়তো আগের কথাগুলো প্রায় সবটাই তার কানেও গিয়েছে। আরও মিনিট খানিক পর মা পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন। আমার পাশে বসে বাবার দিকে ম্লান দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, তোমার হয়তো ওদের ডাকে যাওয়াটা উচিত হয়নি। আমি পৌঁছানোর পরও ছেলেটা অনেকক্ষণ বেঁচে ছিল। একটা মরণাপন্ন টাটকা তরতাজা প্রাণ বাঁচানোর জন্য আমাকে ডাকতে এসেছে, আর আমি দুয়ার বন্ধ করে ঘরে শুয়ে থাকব? নিজের প্রাণের ভয় না হয় বাদই দিলাম, কিন্তু একজন ডাক্তার হয়ে এমন পাপ আমি করতে পারবো? কোনো উত্তর আমি বা মা সেদিন দিতে পারিনি। আজ বাবা নেই। তার স্মৃতি বিজড়িত মহেন্দ্রলাল সরকার মেডিকেল কলেজে আমি দাখিল হতে যাচ্ছি। জানি না বাবা আদৌ চেয়েছিলেন কিনা যে তার মেয়ে তারই মতন ডাক্তার হোক। তবে এরকম নিশ্চয়ই কখনো চাননি যে ডাক্তার হলেও পরিবারের মুখ চেয়ে
ক্ষমতার সামনে মাথা নিচু করে মুখ বুজে থাকুক। এখন রাত প্রায় 11টা। আমার শোবার ঘরে লেখার টেবিলটার পাশে কলেজের চিঠিটা হাতে নিয়ে বসে আছি। সেই রাতটার কথা আবার মনে পড়ছে। আমাদের রান্নাঘরটা এখন পাকা হয়েছে। বারান্দার এক কোণে কাঠের পার্টিশন করে সেখানে আমার ছোট্ট একটা চেম্বার বানানো হয়েছে। তার পেছনে আমি সপ্তাহে 2 দিন রোগী দেখি। আমি শিলিগুড়ি চলে গেলে এখানে রোগী দেখা বন্ধ হয়ে যাবে। বাবা চলে যাওয়ার আগে সম্ভবত শেষ 50 টাকা ফি নিতেন এলাকাবাসীর থেকে। আমার কিন্তু প্রথম কয়েকদিন পাড়া প্রতিবেশী থেকে হাত পেতে ফি নিতে একটু অপ্রস্তুতি লেগেছিল। কেন লেগেছিল সেটার কোনো উত্তর নেই। অপ্রস্তুত লাগাটা মোটেও কাম্য নয়, কারণ সেটা আমার পারিশ্রমিক। কিন্তু আমি চিরকালের মুখচোরা আর লাজুক, মানুষের সংস্পর্শে কিছুটা ভীতু স্বভাবের বললেও বাড়িয়ে বলা হবে না, ঠিক বাবার মতন। তাই হয়তো সেদিন রাতের ঘটনাটা বেমালুম চেপে গিয়েছিলেন বাবা, বা হয়তো সেদিন ভীতির থেকেও বেশি তার দায়িত্ববোধ কাজ করেছিল আমার প্রতি, মায়ের প্রতি। তবু কেন যেন আমার মনে সেই 14 বছর বয়স থেকে আজ পর্যন্ত একটা কাঁটা বিঁধেই রয়েছে। সেদিন হয়তো লোক জানাজানি হলে একটা তরতাজা প্রাণ পিঁচে গেলেও যেতে পারত। আজ বাবার কলেজে পড়তে যাওয়ার আগে নিজেকে বাবার জায়গায় ভেবে একটাই কথা বারবার মনে হলো, ঈশ্বর যেন কখনো তার মতন পরীক্ষা আমার না নেন। জুলাই 2009। আমার রিক্সাটা যখন বিরাট লালচে শ্যাওলা ধরা ফটকের সামনে এসে দাঁড়ালো, সূর্য তখন মাথার উপর উঠে গিয়েছে। মহেন্দ্রলাল সরকার মেডিকেল কলেজ শিলিগুড়ি টাউনের দক্ষিণে ফুলবাড়ি ক্যানেলের গা ঘেঁষে অবস্থিত। এটা শহরের জনবসতি থেকে বেশ কিছুটা তফাতে। এই রাস্তা সোজা গিয়ে মিশেছে পূর্ব দিকে গাজলডোবা যাওয়ার রাস্তায়, আর উত্তরের দিকে ঘণ্টাখানেক সোজা গেলে মহানন্দা রেঞ্জের ঘন জঙ্গল। কোচবিহারের মতন গরম এখানে নেই। বেলা দুপুর হয়ে গেলেও রোদের আঁচও তেমন গায়ে লাগছিল না। হিসেব মতো এখন শ্রাবণ মাস, কিন্তু গত 15 দিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আকাশ খটখটে নীল, প্রকৃতি যেন অকাল শরতের সাজে সেজে বসে আছে। আমি আজ একাই এসেছি শিলিগুড়িতে। মা সঙ্গে আসতে চাইছিলেন, কিন্তু আমি এক প্রকার জোরাজুরি করেই তাকে ঘরে রেখে এলাম। তার হাঁটুতে সমস্যা, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটু মুড়ে বসে ঘরের কাজ করতে পারেন না। আমায় এখানে ছেড়ে একা একা ট্রেনে বাসেই ফিরতে হবে ওনাকে। সেই উৎকণ্ঠা থেকে নিজেকে মুক্তি দিতে ওনাকে আসতে দিইনি আমি। এমএসএমসির ক্যাম্পাস এবং বিল্ডিংটা বিরাট। পুরো বাড়িটা অতিকায় একটা এল শেপের। চুন সুরকি দিয়ে গাঁথা বহু পুরনো ইমারত আকাশের দিকে মাথা তুলে উঠে গিয়েছে 4 তলা অবধি। আর তাতে এখনকার ওই 9-10 ফুটের খুপড়ি সিলিং নয়, এক একটা তলা অন্তত 12-13 ফুট উচ্চতার। বিল্ডিংয়ের লম্বা অংশে পরপর ডিপার্টমেন্ট, দাপ্তরিক সেমিনার হল, রোগীদের ওয়ার্ড, প্যাথোলজি সেকশন, ক্লাসরুম এবং অপারেশন থিয়েটার। নিচ তলায় ইমার্জেন্সি বিভাগ এবং বিল্ডিংয়ের খাটো অংশে দাপ্তরিক কাজের ঘর, প্রিন্সিপালের দপ্তর, ইউনিয়ন রুম, কমন রুম এবং ক্যান্টিন। মূল বিল্ডিংয়ের পেছনে খেলার মাঠ এবং তার শেষেই উত্তর এবং দক্ষিণমুখী নীলচে চুনকাম করা 2 3-তলা বাড়ি, যথাক্রমে যা বয়েজ এবং গার্লস হোস্টেল। মোটামুটি গোটা ক্যাম্পাসটাই ছেয়ে রয়েছে বিরাট বিরাট কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নিম, কদম, দেবদারু আর জাম গাছে। বিল্ডিংয়ের মাঝের রাস্তাগুলোতে সম্ভবত সারা বছর রোদের তেজ বোঝা যায় না, এই গাছগুলোর ঘন ছাউনির কারণে। কাউন্সেলিং সম্পর্কিত কাগজপত্রের দাপ্তরিক কাজকর্ম ও অন্যান্য দরখাস্ত ইত্যাদি জমা দেওয়ার কাজ ইতিমধ্যেই আমি বার কয়েক এসে সেরে রেখেছিলাম। তাই এইবার একেবারে পাকাপাকিভাবে আগামী 3 বছরের জন্য তল্পিতল্পা নিয়ে চলে এলাম। ভাগ্য ভালো যে প্রথম থেকেই হোস্টেলে যে হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রীর ঘর বরাদ্দ হয়ে গিয়েছে, তাদের মধ্যে আমি একজন। বেশিরভাগ ছাত্রছাত্রী যারা কলেজ থেকে পড়াশোনা করবে এবং যারা হোস্টেলের ঘরের জন্য দরখাস্ত করেছিল, তাদের ঘর পেতে পেতে মাস কুড়িয়ে যাওয়ার কথা। তাদের মধ্যে কেউ কেউ আত্মীয়ের বাড়ি, বন্ধুর বাড়ি বা টাউনে কোথাও পেইং গেস্ট ইত্যাদি হয়ে এই 1 মাস কাটাবে।
আমার ঘরে আমার ব্যাচের একমাত্র আমি এসে পৌঁছেছিলাম। বাকি দুটো বিছানার মধ্যে একটা খালি। অন্যটিতে যে আছে সে আজ সন্ধ্যের মধ্যে হোস্টেল ছেড়ে বাড়ি ফিরে যাবে। আমি মালপত্র নামিয়ে মুখ হাত ধুয়ে বসলাম। আমার বেডের পাশেই পূর্বমুখী একটা বড় জানালা, তাতে পুরনো ঢঙে করাত দেওয়া। তীরে হাওয়াটা সম্ভবত তিস্তার দিক থেকে আসছিল। আমার সাথে যেই অপর মেয়েটি ঘরে ছিল তার নাম সায়নী। দেখতে বেশ সুশ্রী, গোল মুখ, চোখ আর চুল হালকা কটা। তার গোছগাছ হয়ে গিয়েছিল। সে প্যাথোলজিতে পিজি শেষ করে আগামী সপ্তাহে চেন্নাই চলে যাচ্ছে। আমি ওর কাছে জানতে চাইলাম, দিদি তুমি এখানে থাকছো না কেন? আসলে আমার দাদা ওখানেই কাজ করে। ওর কোম্পানির নিজস্ব নার্সিংহোম চেইন রয়েছে, তারই একটাতে সরাসরি গিয়ে যোগ দেব ভেবেছি। তুমি কি এখানেই থাকবে ভাবছো, মানে কলকাতাতেই? আমি তো ভাবছি কোচবিহারেই থাকবো। আমাদের ওদিকে ডাক্তারের সংখ্যা খুব কম আসলে, আর এমডি তো গোটা জেলায় হাতে গোনা কয়েকজন। তোমার কোন ডিপার্টমেন্ট? পেডিয়াট্রি। এরপর সে আরও অনেক কথা আমায় বলল। কোন প্রফেসর ক্লাস নিতে এসে ঘুমিয়ে পড়েন, কে সার্জারি শেখাতে শেখাতে মৃতদেহদের মনীষীদের নামে নামকরণ করেন, কমন রুম আর ক্যান্টিনে কোন কোন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা প্রভাব বিস্তার করে রেখেছে, কোন ছাত্র প্রতিনিধি অমুক দাদা তমুক দিদির সাগরেদ হয়ে নিয়মিত রাজনৈতিক মিছিলে হাঁটে টাটে ইত্যাদি। আচ্ছা, র্যাগিং বোধহয় এখন আর হয় না, তাই না? আন্ডার গ্রাজুয়েটদের মধ্যে হয় অল্প বিস্তর, কিন্তু পিজি ছাত্রছাত্রীদের ওসব দিকে খুব একটা ঝোঁক নেই। তাদের আরও অনেক রকম প্রায়োরিটি রয়েছে। প্রায়োরিটি? 7 দিন যেতে পারবে না। নতুন পিজিটি স্টুডেন্টদের ইউনিয়ন কমন রুমে ডাকা হবে। কেন? স্টুডেন্টরা তো অফ পিরিয়ডে এমনিতেই কমন রুমে যাওয়া আসা করে, আলাদা করে আবার ডাকতে কেন হয়? আগের মেডিকেল কলেজ বুঝি একেবারে দুধ ভাতে বড় করেছে? কিছুই বোঝো না? বুঝতে পারছি কিছুটা, তবু যদি একটু খোলসা করে বলো ভালো হয়। আসলে 3 বছর তো কাটাতে হবে এখানে, সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে তো একটু সময় লাগবে। তাই আগের থেকে এখানকার পরিবেশটার বিষয়ে জানার চেষ্টা করছিলাম। এখানের ছেলেটেলেরা কেমন? ছেলেদের নিয়ে কোনো সমস্যা হবে না তোমার, বরং তারাই গাছের মতো ছায়া হয়ে দাঁড়াবে। ও, তাহলে কি মেয়েরাই সমস্যার সৃষ্টি করে? নতুন জায়গা, নতুন মানুষ, বেশি মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করো না। তোমার মানানো গোছানোকে কিভাবে ব্যবহার করবে তুমি নিজেও জানো না। বুদ্ধি করে চলো, বুঝলে? যেখানে যতটা মেশার তার বেশি মেশো না। আর একটা শেষ কথা, পিজি কলেজে মানুষ পড়াশোনা শেষ করতে আসে, এটা বন্ধু বানানোর জায়গা নয়। তাই ওই ভুলটা কিন্তু ভুলেও করো না। সিনিয়র হোক বা নিজের ব্যাচ, কাউকে আপন ভেবে মিশলেই কিন্তু ঠকবে। সায়নীর কথা শুনে আমি বেশ কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলাম। মাথার মধ্যে হাজারো চিন্তার সুতো এদিক ওদিক জট পাকিয়ে যেতে লাগলো। আচ্ছা, এই কলেজে এসে কোনো ভুল করলাম না তো? এমন তো নয় যে চাইলে কলকাতার কলেজে দাখিল হতে পারতাম না। বাবার সেন্টিমেন্ট আঁকড়ে এখানে আসাটা আমার জন্য ভবিষ্যতে কোনো বিপদ ডেকে আনবে না তো? ইউনিয়নের বাড়াবাড়ি আজকাল বাংলার প্রায় সব কলেজে রেওয়াজ হয়ে উঠেছে। আগে একটা মাত্র রাজনৈতিক দলের রমরমা চলত, আজকাল আরও কিছু দল ছাত্র রাজনীতিতে থাবা বসাবার চেষ্টা করছে। সে খবর প্রায়ই কানে আসে। আমি বাপমরা মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে। আমার আদর্শকে রাজনীতির মাধ্যমে প্রকাশ করে পড়াশোনার থেকে বেশি শিক্ষাঙ্গনে রাজনীতিকে গুরুত্ব দেব এমন নির্বোধ বা নিঃস্বার্থ আমি নই। এলাকার সমস্ত মানুষ জানে মেয়ে এমডি হতে বড় কলেজে গিয়েছে, ফিরে এসে তাদের পাশে দাঁড়াবে। মা আমার অনুপস্থিতিতে মহেশগঞ্জে ছোট মাসির বাড়িতে থাকেন, তিনিও নিশ্চয়ই পত্রে বসে থাকবেন এই আশা নিয়ে যে আমি পড়াশোনা শেষ করে বড় ডাক্তার হয়ে ফিরব। ইউনিয়নের বাড়াবাড়িটা একটু যেন অস্বস্তির মধ্যেই ফেললো আমায়। সায়নী খুব বেশি করে কিছু ভেঙে বললও না। আমি ছাত্র রাজনীতির বিরোধী নই। কেউ যদি নিজের রাজনৈতিক মতাদর্শকে আঁকড়ে রাজনীতির মাধ্যমে সমাজের কাজে লাগতে চায়, তার মধ্যে তো ভুল কিছু নেই। আর সেটা যদি ছাত্রাবস্থা থেকেই শুরু হয়, সেই নির্ণয়ও তার ব্যক্তিগত হওয়া উচিত।
কিন্তু একজন ডাক্তারের তো প্রাথমিক কর্তব্য সমাজের প্রতি থাকবে। সমাজ কল্যাণ, রোগী কল্যাণের থেকে বেশি একজন ডাক্তার নিজের সময়, বুদ্ধি এবং পরিশ্রম অন্য কিছুতে কেন দেবে? তাতে তার পেশার সাথে বেইমানি করা হবে নাকি? যাকে, আজ দুপুরের খাবার মা বাড়ি থেকে পাঠিয়েছিল, তাই নিচে ক্যান্টিনে যাওয়ার প্রয়োজন হলো না। সায়নী অবশ্য নিচেই গেল, তাকে বিকেলের গাড়িতে বেরোতে হবে, তাই সে বেশি দেরি করলো না। ঘরটা এমনিতেও পরিষ্কারই ছিল, তবুও আমার বরাবরই একটু সাফ সাফাইয়ের বাতিক রয়েছে, তাই হাত ব্যাগ থেকে ছোট তোয়ালেটা বের করে আমার খাট, তার পাশের টেবিল এবং মালপত্র রাখার আগে লকারের একটা ভালো করে মুছে পরিষ্কার করলাম। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। ঘরের আলো জ্বেলে দিয়ে বেরিয়ে এলাম বারান্দায়। মাঠের চারপাশের ল্যাম্পপোস্টগুলোর আলোগুলো জ্বলে উঠলেও করিডোরে এখনো আলো জ্বলেনি। অন্ধকার হতে এখনো বেশ কিছুটা সময় আছে অবশ্য। 3 তলায় যে কটা ঘর আছে তার প্রত্যেকটিতে কেউ না কেউ থাকলেও একটা সাধারণ ছাত্রাবাসের তুলনায় এই গার্লস হোস্টেলটা যেন একটু বেশি চুপচাপ। আমি এগিয়ে গেলাম ডান দিকে সিঁড়িটা লক্ষ্য করে। সিঁড়ির ল্যান্ডিংয়ে দুদিকে দুটো বহু পুরনো পিতলের টবে দুটো পাতাবাহার গাছ লাগানো। ধুলো মেখে তাদের দুজনের অবস্থাই শোচনীয়। যাকে, কাল সকালে জল দিয়ে দেবো এতে। সিঁড়িটা বেশ চওড়া, তবে ধাপগুলো যেন একটু বেশি খাড়া খাড়া। নিচে দাঁড়িয়ে আমি তাকালাম উপরের দিকে। সিঁড়িটা যেখানে গিয়ে 4 তলায় মিশছে সেই জায়গাটা যেন পড়ন্ত আলোতে ভালো দেখা যায় না। আচ্ছা, 3 তলার করিডোরের সামনেটা যেমন খোলা, 4 তলার সামনেটা কি আটকানো? তা না হলে সামনের পড়ন্ত রোদের আলো উল্টো দিকের দেওয়ালে এসে পড়ার কথা। সিঁড়িতে পা রেখে সন্তর্পণে উঠলাম কয়েক ধাপ। 4 তলার দিকটায় বোধহয় পুরনো ফার্নিচার গোছের কিছু রাখা, যে কারণে তেমন ঝাড়পোছ করা হয় না। আবার এমনিতেও ধুলো নিয়ে বাতিক রয়েছে, তাই এইসব একটু বেশি চোখে পড়ে। এক পা করে উঠে গেলাম উপরের দিকে। ল্যান্ডিংয়ের মেঝেতে পুরো ধুলোর আস্তরণ। দেওয়ালে হেলান দিয়ে রাখা কয়েকটা ছবির ফ্রেম, তাতে ঝুল পুড়ে কালো হয়ে গিয়েছে। ভালো করে তাকিয়ে বুঝলাম সেগুলো মেডিকেল চার্ট, ছবির ফ্রেম নয়। ল্যান্ডিং থেকে বাঁ দিকে ঘুরে আরও কয়েক ধাপ উঠে থমকে গেলাম। ওঠার রাস্তায় লম্বা কলাপসিবল গেটটা টানা, তাতে একসাথে 2টো তালা ঝুলছে। বুঝলাম 4 তলায় বোধহয় থাকার ঘর নেই। কলাপসিবল গেটের গায়ে ধুলো আর মাকড়সার জাল থেকে সহজেই অনুমান করা যায় যে এই গেট বহুদিন হলো খোলা হয়নি। কিন্তু কেন হোস্টেলের মতন জায়গায় একটা গোটা তলাকে আটকে রেখে দেওয়ার কারণ কি? আচ্ছা, এরকম নয় তো যে কিছু ইউনিয়নের দাদা দিদির জটিল বুদ্ধির জন্যই এখানে তালা দেওয়া? না না, আমি বোধহয় প্রথম দিনেই একটু বেশি সন্দেহ করে ফেলছি। যেখানে আগামী 3 বছর কাটাতে হবে সেই জায়গাটা নিয়ে এতটা নেতিবাচক চিন্তা প্রথম থেকেই উচিত নয়। এবার বাঁ দিকে উঁকি মারলাম। কাঠের শাটার টানা রয়েছে সেদিকে। 3 তলার সাথে মিল থাকার কারণে বুঝলাম সেদিকে হয়তো 4 তলার বাথরুমই হবে। আচ্ছা, এই জায়গাটাকে যদি স্টোর হিসেবে ব্যবহার করা হতো তাও না হয় বুঝতাম, কিন্তু এরকম ফাঁকা একটা গোটা তলা কেউ কেনই বা আটকে রাখবে? এই, তোমার ওখানে কি কাজ? কর্কশ একটা খ্যানখ্যানে গলার ডাক শুনে পেছন ফিরলাম। একটা বেঁটে খাটো মহিলা আমার দিকে চেয়ে হাত নেড়ে মুখ বিকৃত করে চিৎকার করছেন। নেমে এসে ভদ্রমহিলার পরিচয় পেলাম। ওনার নাম বিমলা বারিক। হোস্টেলের সবাই ওনাকে বিমলাদি বলে চেনে। উনি গার্লস হোস্টেলের অ্যাটেন্ডেন্ট। প্রায় 27 বছর উনি এই হসপিটালে কাজ করছেন। আগে মহিলা ওয়ার্ডে ক্লিনার ছিলেন, বর্তমানে বেশ কয়েক বছর মেয়েদের হস্টেলে বহাল আছেন। নতুন এসে এদিক ওদিক ঠকঠক আরম্ভ করেছো? ওয়ার্ডেনের চোখে বললে ক্লাস শুরুর আগেই যতক্ষণে প্রিন্সিপালের কাছে রিপোর্ট। আমি জানি মেডিকেল কলেজের অশিক্ষক কর্মীরা যুগের পর যুগ সদ্য স্কুল পাশ করা বাচ্চাদের ভগবান তুল্য ডাক্তারে পরিণত হতে দেখেছে। তাদের কারো দেশজোড়া নাম ডাক, কাউকে আবার দেশের বাইরেও মানুষ চেনে। তাই তাদের কাছে ডাক্তার হিসেবে শ্রদ্ধা টদ্ধা পাওয়ার আশা করাটা নিতান্তই বিলাসিতা। গোটা কলেজ জীবন তারা ছাত্রছাত্রীদের অভিভাবকের মতনই আগলে রাখেন, তাদের বন্ধু হয়ে যান, তাদের অনেক কুকীর্তির কথা গোপন রেখে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেন।
বিমলাদির কথায় ঝাঁজ থাকলেও মুখ চোখ দেখে মনে হলো উনি মানুষটা আদৌ খারাপ নন। কেন, চারতলায় ওঠা বুঝি এখানে মানা? তোমারও তো জেনে কাজ কি? দেখছো তো তালা দেওয়া রয়েছে, উঁকি ঝুঁকি না মারলেই নয়। মাফ করবেন দিদি, আমি তো নতুন, এখানকার নিয়মকানুন একেবারেই জানি না। তবু আমি যদি জানতে পারি যে কেন চারতলায় ওঠা বর্জিত, তাহলে আমার সাথে যারা এবছর নতুন আসবে তাদেরকেও আমি নিজের গরজে বারণ করে দিতে পারবো। শোনো, প্রিন্সিপাল সাহেবের হুকুম চারতলায় যেন কাউকে না দেখা যায়। কেন নিজের বিপদ বাড়াচ্ছ? যাও এখান থেকে। আচ্ছা, ভুল ত্রুটি হলে শুধরে দেবেন দিদি। 3 বছর আছি, আপনারাই তো দেখে রাখবেন। আপনারা পাশে না থাকলে আমরা তো অনাথ। এই হসপিটালে কেউ কাউকে দেখে রাখে না, নিজেকে নিজে দেখে রাখতে হয়। কৌতূহল চেপে রাখতে শেখো। দেওয়ালে কান পাতো, অনেক উত্তর নিজেই পেয়ে যাবে। সব কথা আমি অত মুখে বলতে পারবো নি বাবু, যাও দিকে এখান থেকে। ভদ্রমহিলা চলে গেলেন। করিডোরে বিকেলের আলো লালচে হয়ে এসেছে। সন্ধে নামছে গোটা হাসপাতাল জুড়ে। বাইরে এমার্জেন্সির দরজায় অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ ভেসেল। নিম গাছের মগডালের ছায়া ধীর গতিতে দুলে দুলে জাল বুনে চলেছে উল্টো দিকের দেওয়ালে। বিমলাদির কথায় আমার মনের কৌতূহল না কমে যেন অনেকটা বেড়ে গেল। দেওয়ালে কান পাতো, অনেক উত্তর নিজেই পেয়ে যাবে। 15ই অগস্ট 2009। এখন রাত প্রায় 11:30। আমি বাথরুমে ঢুকে মুখে চোখে জল দিয়ে পাখার তলায় বসে স্নায়ু একটু শিথিল হওয়ার পর ডায়েরিটা হাতে নিয়ে লিখতে বসেছি। আমার রুমমেট সোনালি প্রেশারটা দেখে দিল, 145/90। বুকের ধুকপুকুনি এখনও থামতে বেশ কিছুক্ষণ লাগবে। আমার পাশের ঘরে দুটো আমারই ব্যাচের মেয়ে থাকে, যাদের নাম নূপুর আর পারমিতা। দুজনেই চন্দননগরের মেয়ে, আর দুজনেরই এমন এক সমস্যা যার উপশম বিশ্বের কোনো চিকিৎসা শাস্ত্রে নেই। প্রথম দিন থেকেই তাদের এই সমস্যা হস্টেলের প্রায় প্রত্যেকটা মেয়েরই চোখে পড়েছে। ক্লাসের থেকে বেশি সময় ক্যান্টিনে কাটানো, সারা সন্ধে বারান্দায় ঘুরে ঘুরে মুচকি মুচকি হেসে ফোনে কোনো অজানা বন্ধু বা একাধিক বন্ধুর সাথে আড্ডা, ওয়ার্ডেনের চোখ এড়িয়ে অপ্রকৃতিস্থ অবস্থায় হোস্টেলে ফেরা। তারা দুজন যে বয়েজ হোস্টেলের আড্ডার বিষয়বস্তু সেটা নিয়ে অনর্থক গর্বিত বোধ করা, ইত্যাদি প্রভৃতি। ছোটবেলা থেকে আমার কখনোই স্বভাব ছিল না অন্য কারোর জীবনে উঁকি মেরে তাদের কার্যকলাপ দেখে তার সম্পর্কে ধারণা তৈরি করা। কিন্তু আমি আমার পেশাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিই, এবং আমার পেশায় নিযুক্ত কেউ যদি নিজেদের অসংগত ব্যবহারের মাধ্যমে এই পেশাকে ছোট করে, সেটা আমার গায়ে লাগে। যাক, আমাদের ঘরের পাশে নূপুর আর পারমিতার ঘর। বাকি সব ঘরে 3 জন করে থাকলেও ওদের ঘরে তৃতীয় কাউকে দেওয়া হয়নি। কেন হয়নি সেটা তখন না জানলেও এখন বেশ আন্দাজ করতে পারি। পায়ের আওয়াজ পেয়ে আমি থমকে দাঁড়ালাম। গোটা হোস্টেল নিঝুম হয়ে রয়েছে। কান পেতে শুনলে যেন ঘরে ঘরে মেয়েদের নিঃশ্বাসের আওয়াজ অবধি শোনা যায়। বৃষ্টির গন্ধ মাখা ফুরফুরে হাওয়া বইছে বাইরে। আমি হাতের টর্চটা তুলে সামনের দিকে ফেললাম। প্রথমে যেন বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো, পরক্ষণেই দেখতে পেলাম একটা মেয়ে দ্রুত গতিতে নূপুর পারমিতার ঘরের পাশ দিয়ে সিঁড়ির ল্যান্ডিংয়ের দিকে ঝপ করে আড়াল হয়ে গেল। খাঁ খাঁ বারান্দায় আমি একা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই দ্রুত পায়ে সিঁড়ির সামনে এসে ল্যান্ডিংয়ের দিকে টর্চটা মারলাম। উপরে 4 তলা, তালা দেওয়া, কাজেই যে অন্ধকারে গা ঢাকা দিয়েছে সে সেদিকে যাবে না, হয়তো নিচে নেমে গিয়েছে। এটা ভেবেই ঘরে ফিরতে যাচ্ছিলাম, এমন সময় 302 আর 303-এর মাঝে আমাদের দরজার ঠিক ডান পাশে আমার পায়ে শক্ত কিছু লেগে তা সশব্দে মেঝেতে গড়িয়ে গেল। হাতের আলোটা নিচে ফেলতেই বুঝলাম পায়ে ঠোকর লেগে গড়িয়ে যাওয়া বস্তুটি, বা বলা ভালো বস্তু দুটি, কাচের তৈরি পানীয়র বোতল। শেষ রাতের শুনশান বারান্দায় বিচ্ছিরি শব্দ করতে করতে বোতল দুটো কিছুটা দূর গড়াতে গিয়ে থেমে গেল সিঁড়ির মুখে। আমি এগিয়ে গিয়ে কিছুক্ষণ সিঁড়ির মুখে থমকে দাঁড়ালাম। যে আমার পায়ের শব্দ পেয়ে একটু আগে অন্ধকারে গা ঢাকা দিল, আমি নিশ্চিত বোতল দুটো সেই রেখেছিল। আমি কখনো এসব খাইনি এবং
হোস্টেলে খাওয়ার কথা তো মনেও আনতে পারবো না। কাল সকালে যদি ওয়ার্ডেন বা হোস্টেলের অন্য কোনো স্টাফ আমার ঘরের বাইরে বোতল দুটো দেখে, সে নিশ্চিত ভাববে যে আমি বা সোনালি বা দীপান্বিতা আমাদের তিনজনের মধ্যে কেউ এসব খেয়ে ঘরের বাইরে বোতল রেখে ভুলে গিয়েছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার রুমে এখন আমি ছাড়াও সোনালি আর দীপান্বিতা আমার 2 রুমমেট থাকছে। এই শেষ রাতে মেজাজটা সপ্তমে চড়ে গেল। সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ল নূপুর আর পারমিতার উপর। বুঝতে অসুবিধা হলো না, এর পেছনে ওদেরই হাত। আমি কারোর ব্যক্তিগত জীবনে খোঁজানো পছন্দ করি না। তারা যা ইচ্ছে খাক, যেখানে ইচ্ছে যাক, যার সাথে ইচ্ছে মিশুক, কিন্তু তাদের কৃতকর্মের জন্য আমাদের বিপদে ফেলার কেন চেষ্টা করবে? সিঁড়ির ল্যান্ডিং থেকে ঘুরে ঘরে আসতে যাব, এমন সময় নজর গেল 302 নম্বর ঘরের দিকে। ঘরে নাইট ল্যাম্প জ্বলছে, দরজাটা আধ ভেজানো। না, আর সন্দেহ নেই, এদের মধ্যেই কেউ সিঁড়ির ফাঁকে লুকিয়েছে। কৌতূহল চেপে না রাখতে পেরে দরজার ফাঁক দিয়ে উঁকি মারলাম ভেতরে। পাশাপাশি দুটো চৌকির ওপর এদিক ওদিক এলোমেলো চাদরের উপর এলিয়ে পড়ে ঘুমোচ্ছে ওরা। আমি থমকে গেলাম কিছুক্ষণ। এরা দুজনেই যদি ঘরে থাকে, তাহলে বাইরে কে ঘোরাঘুরি করছে? অন্য কোনো ফ্লোর থেকে কোনো মেয়ে ওদের ঘরে কি এসেছিল রাতে? আমার পায়ের শব্দে সে কেটে পড়েছে? না, বোতল দুটো বারান্দা থেকে তুলে পাশের ডাস্টবিনে ফেলে 302-এর দরজাটা টেনে দিয়ে আমি ঘরে এসে শুলাম। পরদিন বোঝাপড়া করেছিলাম নূপুর আর পারমিতার সাথে। ওরা স্বীকার করে নেয় যে বিয়ারের বোতল দুটো তারাই ঘরের বাইরে রেখেছিল, তবে তাদের লক্ষ্য আমাদের বিপদে ফেলা ছিল না। কিন্তু হোস্টেলের কোনো তৃতীয় মেয়ে যে ওদের ঘরে এসে ওই দিন মজলিসে অংশগ্রহণ করেছিল, সেটা ওরা একেবারেই অস্বীকার করে যায়। আমি বুঝলাম কোনো তৃতীয় মেয়েকে ওরা এর মধ্যে টানতে চায় না। এর মাঝে 2 বার ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি রানা প্রতাপ অধিকারী বেশ কয়েকবার আমাকে ইউনিয়নের কার্যকলাপের মধ্যে টানতে চেয়েছিল। আমি ইউনিয়ন রুমে যে 2-1 বার যাইনি সেটা নয়, তবে ইউনিয়ন সংক্রান্ত কার্যকলাপে আমার রুচি কোনো কালেই ছিল না। আমি কিন্তু সংগঠন বিরোধী নই। কোচবিহারে আমাদের পাড়ার ক্লাবে বালক ভোজন হোক বা কম্বল বিতরণের অনুষ্ঠান, আমি সবেতেই আর্থিকভাবে এবং পরিশ্রম দিয়ে সাহায্য করেছি। আজ সকালেও যখন পতাকা উত্তোলনের অনুষ্ঠান হয়, ছাত্র পরিষদ থেকে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। সেখানে দেশাত্মবোধক গানের দলে আমি ছিলাম। গান গেয়েছি, পতাকা মঞ্চ সাজাতে সাহায্য করেছি। বেশ কয়েকবার খেয়াল করেছিলাম রানা এগিয়ে এসে এসে মিষ্টি মিষ্টি কথা বলে নানানভাবে আমার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে। আমি তার সাথে রূঢ় ব্যবহার না করলেও তাকে নিজের ব্যক্তিগত পরিসরে ঢুকতে দিইনি। আজ সকালবেলা হঠাৎ কোথা থেকে রানা কাউন্সিলরের গাড়িতে করে এসে হাজির। তারপর মহা সমারোহে প্রায় জামাই আদর করে কাউন্সিলরকে নিয়ে এসে পতাকা মঞ্চের পাশে দাঁড় করিয়ে বক্তৃতা ইত্যাদি দেওয়ালো। একটা মেয়েকে আমি এর আগে বহুবার ইউনিয়ন রুমের আশেপাশে দেখেছি, কিন্তু জানি সে এখানকার ছাত্রী নয়। পরে জেনেছিলাম তার নাম জিনিয়া সাহা, কাউন্সিলরের বিশেষ ঘনিষ্ঠ, আর সেই সুবাদে সম্ভবত রানারও ঘনিষ্ঠ। তার এই মেডিকেল কলেজে ঠিক কী ভূমিকা সেটা আমার অজানা। আরও একটা ব্যাপার যেটা আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, সেটা হলো নূপুর আর পারমিতা দুজনেই রানার সাথে একটু বাড়াবাড়ি রকম সখ্যতা বজায় রাখছে। তাদের ওয়ার্ডের ডিউটি একসাথে পড়ছে, নাইট ডিউটি একসাথে পড়ছে। আমার আর বুঝতে বাকি রইল না কিভাবে তাদের ঘরে কোনো তৃতীয় ছাত্রীর জায়গা হয়নি। পতাকা উত্তোলনের পর আর ছেলেদের ফুটবল টুর্নামেন্ট ছিল। আমি বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করে যা বুঝেছি যে বাকি ছাত্রছাত্রীদের ডিউটির সময় নির্ধারণ করা থাকলেও রানার ক্ষেত্রে সেই রোস্টার খুব একটা মানা হয় না। প্রফেসররা অবধি তাকে খুব একটা কিছু বলতে সাহস পান না। দুপুরে ফুটবল টুর্নামেন্ট শেষ হলে কানে উড়ো খবর এলো, ইউনিয়ন রুমের দাদা দিদিরা নাকি স্টোর রুমে মজলিস বসিয়েছে। স্বাধীনতা দিবস বলে কথা, তাই স্বাধীনভাবে মজলিস হচ্ছে। আমার একা একা ঘরে কাটাতে মন চায় না, তাই আজ সকালের অনুষ্ঠানের পর স্বেচ্ছায় ডিউটি নিয়েছিলাম এবং রাত 9:30 পর্যন্ত ওয়ার্ডে কাটিয়ে ক্যান্টিনে রাতের খাবার খেয়ে হোস্টেলের একতলায় যখন এসে পৌঁছলাম তখন রাত 10টা বেজে গিয়েছে। মাঠের চারদিকে দড়িতে লাগানো কাগজের পতাকাগুলো দক্ষিণী হাওয়ায় ফরফর করে উঠছিল।
সন্ধে নামার আগে মূলদণ্ড থেকে জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে। ব্যাগটা ডান কাঁধ থেকে বাঁ কাঁধে সরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। রাতের বেলা ছেলেদের হোস্টেল থেকে আবাসিকদের গলার আওয়াজ ভেসে এলেও তুলনামূলকভাবে মেয়েদের হোস্টেল অনেকটাই বেশি চুপচাপ থাকে। ল্যান্ডিংয়ে হঠাৎ দেখলাম সিঁড়ির একপাশে 304-এর কুমুদ সাহা বসে আছে। আমি জানি সেও আমার সাথে একটু আগে পর্যন্ত ডিউটি করেছে, অথচ সে ঘরে না গিয়ে এই সিঁড়িতে বসে কার জন্য অপেক্ষা করছে। কুমুদ এক পেশে হাসি হেসে বলল, 3 তলায় এখন কারফিউ আছে। বোনরা ঢুলুঢুলু অবস্থায় স্বাধীনতা উদযাপন করে ফিরেছে, তাই তাদের ঘরে পৌঁছতে দাদাই স্বয়ং এসেছেন। দাদাই মানে? রানা? কুমুদ হাসল, কোনো উত্তর দিল না। আমার মাথা থেকে পা পর্যন্ত আগুন জ্বলে গেল যেন। মানে রাত 10টা পেরিয়ে গেছে, এখন গার্লস হোস্টেলে 3 তলায় একটা ছেলে উঠে এসেছে। জিএস বলে কি সবার মাথা কিনে নিয়েছে নাকি? আর মেয়ে দুটোই বাকি, নিজেদের নচ্ছারপনার কারণে হোস্টেলের সবাইকে বিব্রত করবে। চল তো দেখি। রানা দুজনকে নিয়ে নিজেই দেওয়াল ধরে ধরে উঠেছে। সে নিচে না আসা পর্যন্ত আমি উপরে উঠছি না। রাগে রিডি করে উঠল পুরো শরীরটা। ওপর থেকে সশব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেলাম। এর মানে হয় রানা নূপুর এবং পারমিতাকে ঘরে ঢুকিয়ে তাদের সাথে নিজেও ঘরে ঢুকে দরজা বন্ধ করলো, বা তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। এবার রানা হয়তো নিচে নেমে আসবে। জানি না এখানে দাঁড়িয়ে থাকা কতক্ষণ ঠিক হবে। কুমুদকে আরেকবার ডাকতে সে যখন এলো না, আমি নিজেই সিঁড়ি বেয়ে পায়ের হিলে শব্দ করে উপরে উঠলাম, যাতে উল্টো দিক থেকে কেউ আসছে বুঝে রানা সতর্ক থাকে। 3 তলায় উঠে দাঁড়িয়ে গেলাম খানিকক্ষণ চুপচাপ। করিডোর ফাঁকা। রানা কি তাহলে 303-এ ঢুকেছে? ও, বাড়াবাড়িটা তাহলে এই পর্যায়ে পৌঁছেছে। বাম দিকে করিডোরের শেষ মাথায় বাথরুমের বাইরের আলোটা জ্বলছে। আগের 40 ওয়াটের ডুমটা কেটে যাওয়ায় 25 ওয়াটের একটা লাগানো হয়েছে। কাজেই আলো আগের থেকে অনেকটাই কমে গিয়েছে বারান্দায়। ওই তো রানা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, গায়ে ঘামে ভেজা শার্ট। ওটা তার সাথে নিশ্চয়ই পারমিতা হবে। কি এমন খোলাখুলিভাবে ওকে ওইভাবে পেছন থেকে আঁকড়ে চাপটে ধরে কিভাবে রেখেছে সে? ঠিক কতটা নেশায় আচ্ছন্ন ওরা দুজন। দিনক্ষণ স্থান এই সব কিছুর বদলোপ পেয়ে গিয়েছে মাথা থেকে। হাত তুলেছে রানা, তার নেশাতুর ঠুলু ঠুলু চোখে যেন আমায় দেখতে পেয়েছে সে। আমায় কি ডাকছে সে? কেন? হঠাৎ একটা দমকা হাওয়ায় পাশের নিম গাছের ডালগুলো যেন একসাথে নেচে উঠল। ছায়া সরে গিয়ে বাইরের আলোর এক ঝলক পড়ল রানার মুখে। এক লাফে ছিটকে প্রায় 3 হাত সরে এলাম আমি পেছনে। যেন বিদ্যুৎ খেলে গেল সমস্ত শিরা উপশিরা জুড়ে। যেন গোটা শরীরের রক্ত উঠে এসেছে রানার মুখে। লাল হয়ে গিয়েছে তার গালগুলো, ফুলে উঠেছে তার গলার শিরা। শ্বাসকষ্ট হচ্ছে তার। সে বিস্ফারিত দৃষ্টি নিয়ে আমার দিকে হাত তুলে যেন আবার দৃষ্টি আকর্ষণ করার মরিয়া চেষ্টা করছে। আর তার পিছনে, না, ওটা তো নূপুর বা পারমিতা নয়। এলো চুল রানার কাঁধের পাশ থেকে নেমে এসেছে তার কোমর অবধি। দুটো হাত যেন পেছন থেকে খাবলে রয়েছে রানার শ্বাসনালী। কে ওটা? পিলারের সাথে চেপে একটা প্রায় 6 ফুট লম্বা ছেলেকে জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছে একটা অন্ধকার মাখা নারী শরীর। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝলক মুখে লাগার সাথে সাথে বারান্দাটা খুটখুটে অন্ধকার হয়ে গেল। মুহূর্তে যেন মেঝেটা কেঁপে উঠল। রানার অত বড় শরীরটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে পাশের রেলিংয়ের উপর দিয়ে ডিগবাজি খেয়ে পরপর 3-4টে নিম ডালে বাড়ি লেগে সোজা গিয়ে পড়ল নিচের মাঠে। ডাল ভাঙা আর অত বড় শরীরটা কংক্রিটে বাড়ি খাওয়ার শব্দ আমি এতটা দূরে দাঁড়িয়ে স্পষ্ট পেলাম।
আমার চিৎকারে মুহূর্তে সব ঘর থেকে মেয়েরা হুড়মুড় করে বেরিয়ে এলো টর্চ হাতে। আমি আমি কাঁপতে কাঁপতে বসে পড়লাম বারান্দায়। নূপুর পারমিতা আদৌ ঘর থেকে বেরিয়েছিল কিনা সে খেয়াল এখন আমার আর নেই। কোলাহলের শব্দে বয়েজ হোস্টেল থেকে ছেলেরা এসে রানাকে তুলে স্ট্রেচারে চাপিয়ে 10 মিনিটের মধ্যে এমার্জেন্সিতে নিয়ে গেল। তারপর হাজারো প্রশ্ন, নানান বক্তব্য, নানান মতামত শুনে রানার অবস্থার ব্যাপারে জেনে ঘরে ফিরলাম একটু আগে। প্রাণটা আছে, ভেন্টিলেশনে ফেলা হয়েছে, তবে কতক্ষণ থাকবে তার নিশ্চয়তা নেই। তার দার্জিলিংয়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আলো ফিরে এসেছে এখন, কিন্তু আমার হাত পা যেন অবশ্যই গিয়েছে। একটা একটা দম বন্ধ করা আতঙ্ক গলার কাছে দলা পাকিয়ে রয়েছে, আর হাজারো প্রশ্ন ভেসে আসছে মনে। অন্ধকার করিডোরে রানার সাথে কে দাঁড়িয়েছিল ওটা? আচ্ছা, সেই কি রানাকে ধাক্কা মেরেছিল? তারপর অন্ধকারে সে গেল কোথায়? রানার মুখ চোখের শেষ অভিব্যক্তি আমি কখনো ভুলতে পারবো না। যেন হৃৎপিণ্ডটা গলায় উঠে এসেছিল তার। উফ, আর লিখতে পারছি না আমি। 17ই অগস্ট 2009। গত দুদিনে বারবার বিভিন্ন মানুষের মুখোমুখি হতে হয়েছে আমায়। তার মধ্যে পুলিশ, সাংবাদিক, ইউনিয়নের বাকি দাদা দিদি এবং আমার প্রফেসর, এরাও ছিলেন। যা আশঙ্কা করেছিলাম সেরকম সুরের কথাবার্তা ইতিমধ্যেই কানে এসে গিয়েছে, যে সেই সময় করিডোরে আমি আর রানা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। তাহলে রানা হঠাৎ রেলিংয়ের ওপর দিয়ে কিভাবে পড়ে গেল? তার পেটে অ্যালকোহল ছিল সেই প্রমাণ পাওয়া গিয়েছে, কিন্তু তাকে রাজনৈতিক মদত দেওয়ার লোকের তো অভাব নেই। তাকে সাধু সাজাবার জন্য, তার মাতাল হওয়ার প্রমাণ লোপাট করার জন্য এই হাসপাতালের ইউনিয়নটাই যথেষ্ট। পুলিশ যখন আমার বয়ান রেকর্ড করছিল, তখন তারা খুঁটিয়ে খুঁটিয়ে আমায় নানান প্রশ্ন করে, এবং তাদের মধ্যে মূল প্রশ্ন এটাই ছিল যে আমি কি দেখেছিলাম। আমি সবাইকে বারে বারে এটাই বলেছিলাম যে আমি সিঁড়ি বেয়ে উপরে ওঠার সাথে সাথেই দেখতে পাই রানা হুমড়ি খেয়ে রেলিংয়ের ওপর দিয়ে ডিগবাজি খেয়ে নিম গাছের ডালগুলোতে একাধিকবার ধাক্কা খেয়ে সোজা নিচে গিয়ে পড়ল। ভাবতে অবাক লাগছে যে যাদের জন্য রানা ছাত্রাবাসের নিয়ম ভেঙে অত রাতে অপ্রকৃতিস্থ অবস্থায় মেয়েদের হোস্টেলে ঢুকে এসেছিল, তাদের দিকে কেউ আঙুল অবধি তুলল না। তারা কোনো প্রশ্নের মুখে পড়ল না। রানাকে নূপুর পারমিতার সাথে এখানে এসে ঢুকতে একমাত্র কুমুদ দেখেছিল। বলাই বাহুল্য যে এই দুর্ঘটনার পর কুমুদ নিজেকে বাঁচাতে সেই কথা হয়তো সবার থেকে আড়াল করে যাবে। রানার অবস্থার আগের থেকে আরও অবনতি হয়েছে। পাঁজর, পেলভিক বোন, কাঁধ এবং মাথার খুলিতে সব শুদ্ধ 16টা ফ্র্যাকচার ধরা পড়েছে। বেঁচে থাকা বলতে শুধু ওই মনিটরের সংখ্যায়। মাঝে এই দুদিনে আমি তাকে বেশ কয়েকবার দেখতে গিয়ে যা বুঝেছি, এই অবস্থা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। একটা অদ্ভুত আতঙ্ক গ্রাস করছে আমায়। সূর্য ডুবলেই কেমন যেন যুবুথু হয়ে যায়, শুধু এক ডিউটির সময় বাদ দিলে। হোস্টেলে ফেরার রাস্তায় পা দিলে কেমন যেন শরীরটা ঠান্ডা হয়ে আসে। রানার ঘটনার পর থেকে গত দুদিনে দুটো হোস্টেল জুড়ে কেমন যেন একটা থমথমে ভাব। যাদের ডিউটি থাকে না তারা চুপচাপ ঘরে বসে থাকে। করিডোরের আলোগুলোর যেন গত দুদিনে আরও জোর কমে গিয়েছে। একদিন রাত 8:30 নাগাদ আমি রিডিং রুমে একা বসে কিছু পুরনো জার্নাল উল্টে পাল্টে দেখছিলাম। একটানা কাজের ফাঁকে মিনিট 10 নিজেকে সময় দিয়ে আবার কাজে ফিরলে মাথাটা কিছুটা হলেও আগের তুলনায় বেশি কাজ করে। এমন সময় বাইরের আলো আধারি থেকে দুজন ব্যক্তি ঘরে এসে ঢুকলেন, কুমুদ আর বিমলাদি। আমি জানি কুমুদ পেডিয়াট্রিক্সে রয়েছে, কাজেই এটা ওর ডিপার্টমেন্ট নয়, এবং বিমলাদি হোস্টেল ব্যতীত অন্য কোথাও ডিউটি করেন না, কাজেই তারও এখন এখানে থাকার কথা নয়। দুজনেই এসে কিছুটা
ইতস্তত করে আমার উল্টো দিকের বেঞ্চে বসলেন। আমি বুঝলাম তাদের এখানে আসাটা ওই এমনি দেখা হয়ে গেল তাই এলাম, ওরকম কোছের নয়। আমি জার্নালটা পাশে রেখে বিমলাদির দিকে সোজাসুজি যে একটুও ভনিতা না করে প্রশ্ন করলাম, বলুন। উনি কুমুদের দিকে চাইলেন। কুমুদ দরজার দিকটা পরপর দুবার দেখে নিয়ে গলা নামিয়ে প্রশ্ন করল, সবাই বলছে তুই সেদিন করিডোরে উঠেই দেখিস যে রানা রেলিং থেকে পড়ে যাচ্ছে, কিন্তু আমি জানি তুই সিঁড়ি দিয়ে উপরে ওঠার প্রায় মিনিট 3 পর রানা নিচে এসে পড়ে। তার মানে তুই কি বলতে চাস আমি রানাকে? না না, আমি কখনোই তা বলতে চাই না, বিশ্বাস কর। আমি কাউকে এই কথা জানাইনি। দেখ, আমার সাথে রানার কোনো শত্রুতা নেই, আমি ওর সাথে মিশি না, ওর জীবনশৈলী আমার সাথে মেলে না, কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তো ওর ব্যাপার। তাই যে আমার কাছে সম্পূর্ণ গুরুত্ববিহীন, তার জন্য আমি এত কিছু ভাববো এটা হতে পারে না। আমি তাকে ধাক্কা দিয়ে 3 তলা থেকে নিচে ফেলে দেব, এটা ভাবলি কি করে? বহু বছর ধরে আমি ছাত্রছাত্রীদের চোখের সামনে বড় হতে দেখছি। যে মেয়েগুলোকে নিয়ে আমার সারাদিন কাটে তারা আমার ঘরের মানুষ হয়ে যায়। কে কেমন তা মেপে নিতে বেশি সময় লাগে না আমার। আমি জানি রাগের মাথায় হলেও তুমি সেই কাজ করনি, তবে এও জানি তুমি যা বলছো তা পুরোপুরি সত্যি নয়। তুমি 3 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে রানাকে পড়ে যেতে দেখোনি, আরও কিছু দেখেছো। আপনার কি মনে হয়? আমার মনে হয় রানা নিজে থেকে পড়ে যায়নি। সে নেশার ঘরে থাকলেও 3.5 ফুটের রেলিংয়ে হুমড়ি খেয়ে সোজা বাইরে চলে যাবে এমনটা হওয়া কঠিন। রানাকে ফেলে দেওয়া হয়েছে, আর যে তাকে ফেলেছে তাকে তুমি দেখেছো। বিমলাদির শেষ বাক্যটায় আমার যেন শিরদাঁড়া এক ধাক্কায় জমে গেল। আমি কুমুদের দিকে চাইলাম, সেও বাক্যহীনভাবে ফ্যালফ্যালি দৃষ্টি মেলে বিমলাদির মুখের দিকে চেয়ে রয়েছে। দেখেছো তো? আমার আমার খেয়াল নেই, বারান্দার আলোটা আসলে। আমিও দেখেছি, একবার নয় অনেকবার দেখেছি। সেদিনের পর আর উঠেছিলে 4 তলায়? আমি নির্বাকভাবে ঘাড় নাড়লাম। ওরা ভেবেছিল 4 তলায় দরজা আটকে তাকে সেখানেই আটকে রাখতে পারবে। পাশ থেকে কুমুদ পলক না ফেলে স্থির দৃষ্টি মেলে চেয়ে রয়েছে বিমলাদির মুখের দিকে। সে কতটা বুঝতে পারছে আমি জানি না, কিন্তু টেবিলের ওপর তার হাতের আঙুলগুলো যে থরথর করে কাঁপছে সেটা স্পষ্ট বুঝলাম। কে 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 ফেলেছে রানাকে? দিদি, কে কে ফেলেছে রানাকে? পাপ পাপ, বুঝলে? এই পাপ কাউকে ছাড়বে না। কর্মফলকে কেউ কখনো দরজা আটকে রাখতে পেরেছে কি? সে হাওয়ায় মিশে ছায়া হয়ে ঠিক গিলতে আসবে। গায়ের প্রত্যেকটা লোম খুব কাঁটা দিয়ে উঠল আমার। চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে করিডোরে দেখা সেই 3 মিনিট। বিস্ফারিত চোখে রানা হাত বাড়িয়ে আমায় কিছু একটা বলতে চাইছে, দম আটকে আসছে তার, আর তার পেছনে অন্ধকারের সাথে মিশে যেন ছায়ায় তৈরি একটা নারী অবয়ব। কে সে? কেনই বা 4 তলার কথা উল্লেখ করলেন বিমলাদি? কি আছে 4 তলায়? আর কেনই বা সেটা এত গোপনীয় যে সব সময় একটা গোটা তলাকে তালা দিয়ে রাখতে হয়? না সেখানে সাফাই কর্মীদের ওঠার অনুমতি আছে, না ছাত্রীদের। আমায় সব কিছু খুলে বলুন বিমলাদি, আমি জানতে চাই। জেনারেল সেক্রেটারি আমার চোখের সামনে পড়ে গিয়ে জীবন মৃত্যুর মাঝে লড়াই করে যাচ্ছে। আমার মানসিক অবস্থার কথা আশা করি আপনি বুঝতে পারছেন। লোকে আমার দিকে আঙুল তুলছে, পুলিশ আমার সন্দেহ করছে, কমন রুমে আমায় নিয়ে কথা হচ্ছে। সেদিন পতাকা উত্তোলনের আগে সবাই দেখেছিল। আমি রানার সাথে খুব একটা মাখামাখি করতে চাইনি। আমার পক্ষে পড়াশোনা বা ডিউটিতে মন বসানো কঠিন হয়ে যাচ্ছে বিমলাদি। আমার মুখ খোলার জো নেই বাবা, আমি জানি না, আমি কাউকে চিনি না, কাউকে দেখিনি। এরা সবাই বড় বড় মানুষ, বড় বড় জায়গায় তাদের যোগাযোগ। আমার এক বিধবা মেয়ে, এক নাতনি, আমার কাজ গেলে তারা খাবে কি? আপনার কাজ কেন যাবে? আপনি তো কোনো অন্যায় করেননি। আমায় বলুন দিদি, আমি আপনাকে ভরসা দিচ্ছি, আপনার কাজ যাবে না। ঠিক, কাজ যাবে না, জান চলে যাবে।
তারপর আর কিছু না বলে প্রায় হন্তদন্ত হয়ে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি চলে যাওয়ার পর তার পেছনে ফেলে যাওয়া নিস্তব্ধতা যেন অসহনীয় হয়ে উঠতে লাগলো। কুমুদ, আমরা দুজনেই মুখের ভাষা হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর কুমুদ উঠে যেতে গিয়ে থেমে পেছন ফিরে চাপা স্বরে বলল, আমাদের বোধহয় আর এই ব্যাপারে কথাবার্তা না এগোনোই উচিত। আমি কোনো বিপদে পড়তে চাই না। সে চলে যাওয়ার পর আমি একা পাথরের মতন দাঁড়িয়ে রইলাম। হঠাৎ এই হসপিটালের হাওয়া যেন ভীষণ রকম ভারী ঠেকতে আরম্ভ করলো আমার। যেন দম নেওয়া কষ্টকর হয়ে উঠছে এখানে। আমি জানি না এই পরিস্থিতি কিভাবে মানিয়ে নেব। আমার পারিবারিক খুঁটি শক্ত নয়। যদি কোনো সমস্যায় পড়ি, কেই বা এসে আমার পেছনে দাঁড়াবে। 20 অগস্ট 2009। আমি ঠিক জানি না আমি এই হসপিটালে থেকে আদৌ আর কতদিন পড়াশোনা করতে পারবো। কতদিন শব্দটা লিখলাম বটে, কিন্তু মনে হচ্ছে হয়তো কাল সকালে এখান থেকে চলে যেতে পারলে মুক্তি পাই। অন্তত যা পড়াশোনা শিখেছি সেই দিয়ে জীবন জীবিকা চালিয়ে নিয়ে যেতে পারবো। একদিন ডিউটি শেষ করে খাবার ঘর থেকে খাবার খেয়ে একেবারে ঘরে এসে ঢুকে ব্যাগটা সবে নামিয়ে রেখেছি। এমন সময় দরজায় টোকা পড়ল। ঘুরে তাকিয়ে দেখি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে নূপুর আর পারমিতা। রানার ঘটনার দিন থেকে আমি ওদের সাথে আর কথা বলিনি, না ওদের ঘরের সামনে দিয়ে যাতায়াত করতে গিয়ে ঘরের ভেতর তাকিয়েছি, আর না সৌভাগ্যক্রমে ওদের সাথে কখনো মুখোমুখি হতে হয়েছে। আজ ওরা আমার ঘরের দুয়ারে এসে কেন হঠাৎ উপস্থিত হলো, এটা ভেবে কিছুটা বিব্রতই বোধ করছিলাম। ইউনিয়ন থেকে ডেকেছে তোকে, কাল বিকেল 4টায় কমন রুমে আসবি। কথাটা শুনে বুকটা ধড়াস করে উঠল, কিন্তু তারপর মুহূর্তেই ভয় কেটে গিয়ে তার জায়গায় এলো বিরক্তি আর রাগ। গায়ের ওড়নাটা খুলে আলনায় রাখতে রাখতে উত্তর দিলাম, সময় পেলে যাব। তোর সময় অনুযায়ী তো দাদা দিদিরা চলবে না, তোকে ইউনিয়নের মতন করে চলতে হবে। আমি সেইভাবেই চলবো যেভাবে আমি মনে করি। ইউনিয়নের দাদা দিদিরা আমার মালিক নয়। আমি এখানে ইউনিয়নের পালে হাওয়া লাগাতেও আসিনি। রেশমি বেরা, জ্যোতি ভট্ট, অলকা সাহার মতন সারাদিন ইউনিয়ন ঘরে পড়ে থাকার মতন সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কলেজে সোশ্যাল আর নবীনবরণের হিসেব মেলানোটাই কিন্তু একমাত্র কাজ নয়। ডিউটি কাটিয়ে কাউন্সিলরের রক্তদান শিবিরে রবিবার করে লোকের প্রেশার চেক করতে যাওয়ার জন্য আমি অন্তত ডাক্তার হইনি। তারা ডেকেছে, আমার সময় হলে আমি যাব, আর না হলে কি প্রয়োজন সেটা জেনে আমায় জানাস। তুই জানিস না তুই কি করেছিস? তোর ভয় নেই? জুতো ঘষে যাবে, কিন্তু সেমিস্টারে 5 নম্বর তুলতে পারবি না, ডিগ্রিও পাবি না। রাতের পর রাত স্টোরে বসিয়ে রাখবে। কলেজ থেকে বেরিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করার স্বপ্ন ঘুচে যাবে একেবারে। কি করেছি আমি? রানা তো সেদিন মাথা অবধি মদ গিলে তোদের ঘরে এসেছিল। কেন ডেকেছিলি তোরা তাকে? অত রাতে মদ্যপ অবস্থায় গার্লস হোস্টেলের ছাত্র সংসদের রাজনৈতিক মদতপুষ্ট জিএস কি করতে দুটো মেয়ের কাছে এসেছিল? আর আমি তোদের বা তোদের ইউনিয়নের গুরুদের মতন নয় যে প্রাইভেট প্র্যাকটিসের স্বপ্ন নিয়ে এমডি করতে এসেছি। আমার বাবা সারা জীবন গ্রামে থেকে ডাক্তারি করে গিয়েছে, তার অন্যথা হওয়ার আমারও ইচ্ছে নেই। হলে প্রথম দিন থেকে তোদের মতন ওই দাদা দিদিদের পেছনে ল্যাজ নাড়িয়ে ঘুরতাম। হঠাৎ যে ব্যাপারটা ঘটলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দুজনের মধ্যে পারমিতা লম্বা চড়া বড় সড়ো চেহারার। সে হঠাৎ এগিয়ে এসে নিজের ডান কাঁধ দিয়ে আমাকে আচমকা প্রচণ্ড একটা ধাক্কা মারল। আমি ছিটকে প্রথমে খাটে গড়িয়ে মেঝেতে গিয়ে পড়লাম। হাঁটুটা ঝনঝন করে উঠল। মাথাটা খাটের পায়ের সাথে সজোরে ঘাঁকতেই মুহূর্তে মনে হলো যেন চিন্তার শক্তি লোপ পেয়ে গেল। মেঝেটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা লাগছে। চুলের ক্লিপটা ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে গেল খাটের তলায়। রাগ আর হতাশায় গড়িয়ে খাটের দিকে পাশ ফিরতেই সর্বাঙ্গ মুহূর্তে বরফের মতো জমে গেল। ব্র্যাকেটে লাগানো বাল্বের আলো লম্বা ছায়া ফেলছে খাটের আশেপাশে। খাটের তলার অন্ধকারে যেন কিছু একটা নড়ে উঠল। আমি শুয়ে রয়েছি খাটের পাশে, আর খাটের নিচের মিশকালো ছায়ায় আমার মুখোমুখি রয়েছে আরেকটা মুখ। রক্ত শূন্য, মাংস খুবলে আসা, এক গাছা এলো চুল দুই চোখের উপর দিয়ে ঝুলে পড়েছে তার। একটা
পৈশাচিক মহিলার মুখাবয়ব। চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। হঠাৎ একটা বোটকা মাংস পচা গন্ধ যেন পেলাম। দম আটকে এলো আমার। মুহূর্তে যেন ঘোরের মধ্যে চলে গেলাম। উঠে দাঁড়ালাম আমি, যেন কলের মানুষের মতন কেউ আমায় ঠেলে সামনে ঝুঁকিয়ে দিল। আমায় উঠে দাঁড়াতে দেখে হঠাৎ কয়েক মুহূর্ত ওরা থমকে গেল। দমকা হাওয়া দিল বাইরে থেকে। ব্র্যাকেটের আলোটা কেঁপে উঠল। এই কম্পমান আলোয় দেখলাম নূপুর আর পারমিতার মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। তাদের চেহারার সব রক্ত যেন বাষ্প হয়ে উড়ে গেল। কি হলো তোর? আমার শরীরটা হঠাৎ প্রচণ্ড রকম হালকা লাগতে লাগলো, যেন পেছন থেকে কেউ ঠেলে হাওয়ায় ভাসিয়ে আমায় নূপুর আর পারমিতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোর দশা এমন হলো কি করে রে? কে তুই? কে? আলো আঁধারের মাঝে নূপুর বেরোতে গিয়ে ধাক্কা খেলো দরজার পাশের দেওয়ালে। ছিটকে পড়ল মেঝেতে। দেখলাম তার নাক ফেটে দর করে রক্ত বেরোচ্ছে। পাশে ঝোলানো আয়নাটার দিকে মুখ ফেরালাম আমি, আর সেখানে যা দেখলাম তাতে যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেলাম। আয়নায় আমি নিজের অবয়বের বদলে চেয়ে রয়েছি খাটের নিচে দেখা সেই ফ্যাকাশে মাংস খুবলানো মুখটার দিকে। এক গোছা চুল ঝুলছে তার মুখের ভেতর থেকে। আতঙ্কে হঠাৎ বমি করে ফেলল পারমিতা। তার জিভ জড়িয়ে পায়ের উপর পা উঠে দমাস করে ছিটকে পড়ল সে মেঝেতে। নূপুর কোনো রকমে তাকে টানতে টানতে ঘর থেকে বের করে বাইরে করিডোরের অন্ধকারে মিশে গেল। পর মুহূর্তেই আমার মনে হলো যেন শরীরটা প্রচণ্ড ভারী হয়ে হঠাৎ পা দুটো দুর্বল হয়ে এলো। আমি হাত পা ছেড়ে আড়াআড়িভাবে পড়ে গেলাম বিছানার উপরে। হুঁশ যখন ফিরল, দেওয়াল ঘড়িতে তখন রাত 3টে। সাহস করে একবার বিছানার তলাটা উঁকি মেরে দেখলাম। বুঝলাম এখানে কোনো মানুষ ঢোকা সম্ভব নয়, কারণ খাটের তলায় আমার রাজ্যের বই আর ট্রলি সুটকেসটা রাখা। মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেছে। উঠে পাশের দেওয়ালের আয়নাটা আবার ভালো করে দেখলাম। নিজের ধুলো মাখা মুখ আর মুখের উপর এসে পড়া আলু থালু চুল বাদ দিয়ে আর কিছু অস্বাভাবিক চোখে পড়ল না। হাঁটুর ব্যথাটা আবার ঝনঝন করে উঠল। পাশের ঘরে গিয়ে নূপুর পারমিতার সামনে দাঁড়ানোর ইচ্ছে হলো না আর। জানি না ওরা এখন কি অবস্থায় আছে, ঘরে আছে নাকি অন্য কোথাও পালিয়েছে, জানার ইচ্ছেও নেই। যা ঘটল তার কতটা সত্যি আর কতটা আমার মস্তিষ্ক প্রসূত তার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এইটুকু বুঝতে পারছি, মহেন্দ্রলাল সরকার মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে ছাত্রীরা ছাড়াও আরও কেউ থাকে। 26শে অগাস্ট 2009। আমি তখন আইসিইউতে। সেদিন যখন ওয়ার্ডেন এসেছিলেন দেখা করতে, তার থেকে যে খবরটা পাই সেটা শোনার পর বেশ কয়েক মিনিট মুখ থেকে কথা বের হয়নি আমার। আমাদের এই মেডিকেল কলেজের চত্বরে এর মধ্যে 5টা প্রাণ চলে গিয়েছে। প্রথমটা অবশ্যই অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা রানা। সেদিন রাত 9:30 নাগাদ ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই সে হঠাৎ হাত পা ছুঁড়ে উঠে বসতে চায়। নার্সরা কোনো রকমে তাকে সামাল দিয়ে ইঞ্জেকশন পুশ করে শোয়ালে সে অক্সিজেনের মাস্ক খুলে দিতে বলে, যেন কিছু বলতে চায়। মাস্ক খুলে দেওয়ার সাথে সাথে রানা ফুসফুসের সমস্ত জোর টেনে বিকট শব্দে গলা ফাটিয়ে চিৎকার করতে আরম্ভ করে। আশপাশের সব রোগীরা তার সেই বিস্ফোরক চিৎকারের শব্দে জেগে ওঠে, বিব্রত বোধ করে, অসুস্থ বোধ করে।
ভেন্টিলেশনে থাকা কোনো গুরুতর আহত রোগী যে এতটা জোরে চিৎকার করতে পারে সেটা সব্বার ধারণার বাইরে ছিল। তার শরীরে এত ক্ষত এবং এতগুলো ফ্র্যাকচার, সে এত দ্রুত হাত পা শরীর কি করে নাড়াচাড়া করতে পারছিল, সেটা নিয়ে আইসিইউতে সেই সময় কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা অবধি ধন্দে পড়ে যায়। তারপর হঠাৎ চিৎকার থামিয়ে সামনের দেওয়ালের দিকে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে থাকে রানা। কয়েকবার ঘাড় নেড়ে কাউকে চিৎকার করে থামতে বলে নিজেই থেমে যায়। তারপর খানিকক্ষণ সেদিকে পাথরের মূর্তির মতো চেয়ে থাকে, দিয়ে আবার গলা ফাটিয়ে চিৎকার আরম্ভ করে এবং ততক্ষণ চেঁচিয়ে যায় যতক্ষণ না তার গলা চিরে মুখ দিয়ে রক্ত উঠে এক ধাক্কায় মনিটরের সমস্ত সংখ্যা স্থির হয়ে গেল। এখন আমি হোস্টেলে ফিরে এসেছি, কিছুটা সুস্থ লাগছে এখন। গত 20 তারিখ হোস্টেলে আমার ঘরে যা ঘটে গিয়েছিল, তারপর থেকে আমি এই 3 তলায় নূপুর আর পারমিতাকে একবারও দেখিনি। তারা সম্ভবত নিচের তলাগুলোতে কোথাও থাকছে। আমি বুঝতে পেরে গিয়েছিলাম এই হোস্টেলে আমি কোনোভাবেই 3 বছর থেকে পড়াশোনা করতে পারবো না। ভগবান জানে আমি বারবার যাকে দেখছি সে সাধারণ মানুষের বিচার বুদ্ধির বাইরে, আর রানার মৃত্যুর জন্যেও সেই দায়ী। নূপুর পারমিতা সেদিন তাকেই দেখে আতঙ্কগ্রস্ত হয়ে প্রায় মস্তিষ্কের ভারসাম্য হারানোর অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও সে আমার কোনো ক্ষতি কেন করেনি? গোটা হোস্টেল রানার মৃত্যুর জন্য আড়ালে আবডালে আমাকেই সন্দেহ করছে, কিন্তু একমাত্র সেই জানে আমি নিরপরাধ। আমি জানি এই হসপিটালে আমার দিন সীমিত, কিন্তু আমার উত্তর প্রয়োজন অনেক কিছুর। একটা অদ্ভুত জেদ চেপে গেল মনে। আমি বুঝতে পারছি এই হসপিটালের বিষাক্ত আবহাওয়ায় আমার মানসিক পরিবর্তন ঘটছে। একটা সাধারণ পরিবারের ভীতু মেয়ে হঠাৎ কিভাবে যেন একগুঁয়ে বেয়াড়া হয়ে উঠছে। কিসের এত গোপনীয়তা এই হোস্টেলের আনাচে কানাচে? কিসের ভয় কাটা হয়ে থাকেন বিমলাদি? আর উনি মুখ খুললে কেন মারা যাওয়ার আতঙ্কে ভোগেন? সবচেয়ে বড় প্রশ্ন, হোস্টেলের 4 তলা কেন তালা বন্ধ থাকে? কেন প্রথম দিন আমায় সেদিকে যেতে দেখে বিমলাদি হয়তো কৌতূহল দেখাতে বারণ করলেন? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি আজ চুপি চুপি 4 তলায় উঠে এলাম। ল্যান্ডিং থেকে পরপর 11টা সিঁড়ি পার করে এসে দাঁড়ালাম বন্ধ কলাপসিবল গেটটার সামনে। ওপারে দেখা যাচ্ছে শুনশান ফাঁকা বারান্দা, ধুলো জমেছে বড় স্টিলের তালাটার গায়ে। কলাপসিবল গেটের বাঁ দিকের পাল্লাটায় হাত রেখে আলতো চাপ দিতেই সেটা পিছলে অনেকটা সরে গেল। একটু অদ্ভুত লাগলো আমার। যে গেট এতদিন বন্ধ হয়ে পড়েছিল তার তো খাঁজে খাঁজে মরচে পড়ে যাওয়ার কথা, এত সরলভাবে তো তা খুলে যাওয়ার কথা নয়, শব্দ হওয়ার কথা, আটকে যাওয়ার কথা। অথচ আমার মনে হলো আমার হাতের চাপ পুরোপুরি দেওয়ার আগেই যেন এটা নিজের থেকে গড়িয়ে পেছনে সরে গেল। নিজের বাড়িতে আহ্বান জানানোর জন্য কেউ নিজে থেকে দুয়ার খুলে দিলে যেমনটা হয়। 4 তলার করিডোরটা ঘুটঘুটে অন্ধকার, ধুলো পড়েছে সিলিংয়ের আনাচে কানাচে। টর্চ মেরে দেখলাম করিডোরের অপর প্রান্তটা। যে কটা ঘর রয়েছে প্রত্যেকটাই ছিটকিনি আটকানো, মেঝেতে মোটা ধুলোর আস্তরণ। কিন্তু যে বিষয়টা অবাক করলো সেটা হলো গোটা করিডোরটা ফাঁকা, অর্থাৎ কোনো জিনিসপত্র স্টোর করে রাখা বা ওই জাতীয় কোনো কাজে 4 তলাটা ব্যবহার হয়নি। কিছুটা এগিয়ে গিয়ে টর্চের আলো ঘোরালাম উল্টো দিকে। 3 তলায় যেখানে বাথরুম রয়েছে 4 তলাতেও তো সেই একই জায়গায় বাথরুম থাকার কথা, কিন্তু টর্চের আলো গিয়ে পড়েছে কাঠের পাটাতন সাটা একটা অস্থায়ী দেওয়ালের উপর। এই কাঠের শাটারটা এর আগেও আমি দেখেছি, এটা তো এখানে থাকার কথা নয়। কেউ করিডোরের মাঝামাঝি এরকম একটা শাটার কেন তুলে দেবে? আচ্ছা, করিডোরে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই তো? কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম ওই তো
বাথরুমের দরজাটা না একেবারে 3 তলার মতন, কিন্তু বাথরুমের হুড়কোতে তালা কেন? মনে মনে অঙ্কটা মেলাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো সদুত্তর দিতে পারল না আমার বিচার বুদ্ধি। এই বাথরুম ঘিরে এত গোপনীয়তা কিসের? ভালো করে টর্চ মেরে দেখলাম হুড়কোটাকে। আরে, এটা কেমন হলো? কয়েক সেকেন্ড আগেও আমি নিশ্চিত দেখেছি তালাটা আটকানো, এখন দেখছি তালার আংটাটা আলগা হয়ে একপাশে হেলে রয়েছে। আমি কি তখন ভুল দেখলাম, নাকি টর্চের আলো ছায়ায় আমার চোখ ধাঁধা খেয়ে গিয়েছে? সন্তর্পণে হুড়কোটা খুলে আলতো ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আলো ফেললাম দরজার ফাঁকের অন্ধকারে। না, আমার আন্দাজ ভুল। এই বাথরুমটা 3 তলার বাথরুমের থেকে প্রায় 1.5 গুণ বড়, কিন্তু ভেতরে তো তেমন কিছু নেই। 3 তলার বাথরুমের সাথে এই বাথরুমটার আরেকটা বড় ফারাক হলো এর মাঝামাঝি মোটা পিলারটা ঘিরে পরপর ওয়াশ বেসিন লাগানো। আমি ভালো করে বাথরুমের চারিদিকে টর্চ মেরে পর্যবেক্ষণ করে প্রায় কিছুই অস্বাভাবিক খুঁজে পেলাম না। হঠাৎ কানে একটা বেমানান শব্দ এলো। আমি ঘুরলাম দরজার দিকে। কিছুক্ষণের জন্য আমার সর্বাঙ্গ জমে কাঠ হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে 4 জন। আমি টর্চের আলো সেদিকে ঘোরাতেই মুখগুলো স্পষ্ট হলো আমার সামনে। ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক রেশমি বেরা, কোষাধ্যক্ষ মনীষা বর্মন, কাউন্সিলরের সাথে যে মেয়েটা থাকে জিনিয়া সাহা, আর 4র্থ জন পেটে খাটো চেহারার। 3য় জনের মুখ থেকে 4র্থ জনের মুখে টর্চটা ঘোরাতেই গলা শুকিয়ে এলো আমার। ঘুমুত! তাই ভাবি, এত রাতে আর কে টর্চ চালিয়ে ঘুরঘুর করবে 4 তলায়? বলতে বলতে 3 জন এগিয়ে এলো আমার দিকে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। আধো আলো আধো অন্ধকারে মেয়েগুলোর মুখ কেমন যেন অন্যরকম লাগছে দেখতে। রেশমির চোখ দুটো সরীসৃপের মতো জলজল করছে। তালা ভাঙা হয়নি, তার মানে হয় তোকে কেউ চাবি দিয়েছে, না হয় স্টোর থেকে চাবি চুরি করে তুই ওপরে এসেছিস। বিমলাদি খুব খাতির ওর সাথে। 3 মিনিট তুই ছিলিস রানার সাথে, কেউ ছিল না তখন করিডোরে। কি করছিলি ওর সাথে? কেন ফেললি তাকে ধাক্কা মেরে? জিনিয়া প্রায় মুখের কাছাকাছি এসে প্রাণহীন কণ্ঠস্বরে চোয়াল চেপে প্রশ্ন করল। আমি ফেলিনি ওকে, আমি তোদের কোনো ব্যাপারে থাকতাম না প্রথম দিন থেকে। আমাকে নিজেদের মতন ভাববি না। হঠাৎ রেশমি এগিয়ে এসে আমার কানের তলায় ঠাকিয়ে একটা থাপ্পড় মেরে আমায় দাঁড়ানো অবস্থা থেকে সোজা মেঝেতে ফেলে দিল। আর কি বলেছিলিস তুই সেদিন পারমিতাকে? যে আমরা সারা বছর সোশ্যাল আর নবীন বরণের হিসেব করি? করিস তো। কি ভেবেছিস তোরা? কেউ জানে না কেন তোদের নবীন বরণার সোশ্যাল নিয়ে এত মাথামাতি? 10 টাকার শিল্পী তোরা 20 টাকা এনেই বাকি টাকাটা পকেটে ঢোকাস। প্রিন্সিপালের বউ কাউন্সিলরের বদান্যতায় বিধায়ককে ধরে আগামী বছর 140 ওয়ার্ড থেকে টিকিট পাবে, সেই খবর কি আমি রাখি না ভেবেছিস? হঠাৎ মনীষা পেছনে পড়ে থাকা কাঠের টুকরোগুলো থেকে একটা ভারী খণ্ড তুলে মাথার পিছনে টেনে সপাটে চালালো আমার মুখ লক্ষ্য করে। আমার বাম গালে বাড়িটা লাগার সাথে সাথে মগজের ভেতরে শিরা উপশিরা পর্যন্ত ছিঁড়ে গেল ব্যথায়। আমি প্রায় 10 হাত ছিটকে গিয়ে পড়লাম মাঝখানের পিলারের বেসিনগুলোর একটার উপরে। সেটা ভেঙে আমায় শুদ্ধ নিয়ে মেঝের উপর ঝনঝন করে ভেঙে পড়ল। মুহূর্তে বুঝলাম কান ফেটে রক্ত গড়িয়ে পড়ছে গাল গলা চুইয়ে বুক পর্যন্ত। প্রথম দিন থেকে এটার উপর আমার নজর ছিল। শুরু থেকেই নূপুর পারমিতার পিছনে লেগেছিল। রানা চেয়েছিল তোকে দলে টানতে, কিন্তু মেডিকেল কলেজে গোয়েন্দাগিরি করতে এসেছে এই মগিটা। মনীষা প্রচণ্ড জোরে আমার মুখ লক্ষ্য করে লাথি চালালো। আমি তার পায়ের আচমকা বাড়ির ধাক্কায় ভাঙা বেসিনের টুকরোগুলোর ওপর ঘষতে গিয়ে ছিটকে পড়লাম। মাথাটা গিয়ে ঠুকলো পিলারের একটা কোণে। চিন্তা ভাবনার ক্ষমতা প্রায় লোপ পেতে লাগলো আবার। শরীরের যন্ত্রণার থেকে আতঙ্ক, রাগ আর জেদ যেন প্রায় পঙ্গু করে দিল আমায়। কি করব? উঠে পালাবো
চিৎকার করব নাকি নাকি উল্টে মোকাবিলা করব? কিন্তু আমি 4 জন মেয়ের সাথে একা কিভাবে পেরে উঠব? উঠতে গেলাম, কোমরটা যন্ত্রণায় টনটন করে উঠল। এরা এরা ঠিক কি করতে চায় আমার সাথে? শুধু কি আঘাত করে ছেড়ে দেবেন, নাকি তার চেয়েও খারাপ কিছু করবে আমায়? হঠাৎ মায়ের মুখটা মনে পড়ল। আমি তো এমন ছিলাম না, এতটা দুঃসাহস আমার মধ্যে কখনো ছিল না। এখানে এসে কি হলো আমার? আমি একটা অন্য মানুষ কেন হয়ে গেলাম? আমার অনুভূতির মাঝে কে আমার ভীতু ঘর কোনো সত্তায় আগুন লাগালো? তার খেসারত এবার হয়তো আমায় দিতে হবে। ওই হারামজাদিও তোর মতন ছিল, সব জায়গায় নাক গলাতো, সব কিছুতে প্রশ্ন করতো। ওই হারামজাদি? কার কথা বলছে জিনিয়া? পাশ থেকে মনীষা কাঁধে চাপ দিল জিনিয়ার। জিনিয়া একটা কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর রেশমি আর মনীষা আমার সামনে হাঁটু মুড়ে বসলো। বৃষ্টিটা বাড়ছে বাইরে, অন্ধকারে তাদের মুখ দেখা যায় না ঠিক মতন, তবে তাদের চোখ মুখের হিংস্রতা যেন এই আলো আধারিতেও স্পষ্ট। এরা আদৌ ছাত্রী? তার চেয়েও ভয়ানক ব্যাপার, এরা ডাক্তার। এদের হাতে মানুষ ভরসা করে নিজের প্রাণবায়ু সঁপে দেয়। এক কাবলায় আবার চুলের মুঠি টেনে ধরল রেশমি। ব্যথায় কুপিয়ে উঠলাম আমি। তুই এখন অনেকের জন্য বিপদ ডেকে আনবি। তোর মুখ আর তোর জেদ অনেকদের সর্বনাশের কারণ হবে। তাই যা বলছি মন দিয়ে শোন। ঘরে গিয়ে মুখের রক্ত মুছে চুপচাপ ব্যাগ গুছিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবি। আর এখানে ফিরবি না। এনজেপি নয়, সঞ্জীব তোকে বাইকে করে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। ভোরের প্রথম বাসে এখান থেকে বিদেয় হবি। আর যদি আজকের পর কখনো তোকে এই হসপিটালে দেখি। আমি আমি থরথর করে কাঁপছিলাম। বুঝতে পারছিলাম বারুদের পাহাড়ের ওপর বসে আমি খোলা মশাল জ্বালিয়ে রেখেছি। এবার কুমুদ এগিয়ে এসে শান্তভাবে বসলো আমার সামনে। ইচ্ছে করছিল ওর চোখ দুটো গেলে দিই। সরি ভাই, আমাকেও তো অনেককে মানিয়ে চলতে হয়। তুই বরং চলে যা এখান থেকে, তুইও ভালো থাকবি আর আমরাও শান্তি পাবো। এখানে তোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তুই বিপদে পড়লে তোর হয়ে এদের সাথে লড়ার মতো ক্ষমতা কারণ নেই। কুমুদের কথা শেষ হওয়ার আগেই নিচে পড়ে থাকা আমার টর্চটা হঠাৎ নিভে গেল। খুটখুটে অন্ধকার হয়ে গেল গোটা বাথরুম। স্থির নিকষ কালো অন্ধকার। 5টা মেয়ের শ্বাসের শব্দ বাইরের বৃষ্টির শব্দকেও যেন এই নৈশব্দে ছাপিয়ে যাচ্ছে। গন্ধ, লাশ পচা গন্ধ। হঠাৎ ঘরের ভেতরের হাওয়া যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার ক্ষতস্থানে সেই বাতাসের ছোঁয়া লাগতেই যেন বিষের মতো জ্বলে উঠল আমার সর্বাঙ্গ। মনীষা, রেশমি, জিনিয়া আর কুমুদ যেন হঠাৎ আন্দাজ করল তাদের বোধের বাইরে কিছু একটা ঘটছে এই 4 তলায়। হঠাৎ বাজির কান ফাটানো শব্দের সাথে একটা ক্ষীণ মেয়েলি কণ্ঠের ডাক কানে এলো সবার। রানা, রানা, আমি তোর মতো না, প্লিজ আমায় ছেড়ে দে। মনীষা, রেশমি, জিনিয়া আর কুমুদ যেন পাথরের মূর্তির মতো জমে গেল। বিদ্যুৎ চমকের আলোয় দেখলাম তাদের মুখ ত্রাসে ফ্যাকাশে হয়ে গেছে। কণ্ঠস্বরটা আসছে বাথরুমের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা থামটার ভেতর থেকে। ঈষৎ ফাটল ধরেছে তাতে, কিন্তু কার গলা শুনতে পাচ্ছি? রানার নাম নিচ্ছে কেন? কি আছে থামের পেছনে? হঠাৎ খেয়াল হলো নিচের বাথরুমটা তো
এর ঠিক তলায়। সেখানে তো কই এই জায়গায় কোনো পিলার নেই। ঢালাই পিলার হলে তো সব তলায় এই একই জায়গায় পিলার থাকা উচিত। হঠাৎ যেন অন্ধকারের মধ্যে প্রচণ্ড গতিতে কিছু একটা বাথরুমের এদিক থেকে ওদিক ছুটে গেল। মুহূর্তে ওরা চারজন উল্টো মুখে দরজার দিকে দৌড়লো। দু পায়ে গিয়ে দেওয়ালে বাড়ি খেয়ে ছিটকে পড়লো ভাঙা বেসিনের টুকরোগুলোর ওপর। দরজাটা তো এদিকেই ছিল, নাকি অন্ধকারে দিকভুল হয়েছে তাদের? একসাথে লোভ আর ক্ষমতার দম্ভে কয়েক মুহূর্ত আগে পর্যন্ত আস্ফালন করা চারটে পূর্ণ বয়স্কা মেয়ে হঠাৎ অন্ধকারের মধ্যে এই দেওয়াল থেকে সেই দেওয়াল বিকারগ্রস্তের মতো দৌড়োদৌড়ি করে কিল ঘুষি মারতে লাগলো, শুধুমাত্র দরজা খুঁজে পাওয়ার আশায়। পর মুহূর্তেই কুমুদ একটা প্রচণ্ড ধাক্কায় ছিটকে এসে আমার পায়ের কাছে পড়ল। ভাই, আমায় ক্ষমা করে দে ভাই, আর কখনো এমন হবে না। আমি সব ছেড়ে চলে যাব, সব ছেড়ে চলে যাব। এ দেশে আর থাকবো না, থাকবো না আমি। আমার পায়ের কাছে পড়ে প্রায় খাবি খেতে খেতে আমার দিকে যে কথাগুলো বলছে কুমুদ, তার গোটা শরীরটা হিস্টেরিয়াগ্রস্তের মতন কম্পমান। কয়েক সেকেন্ড লাগলো আমার ভুল ভাঙতে। সে আমার দিকে চেয়ে বলছে না, সে তাকিয়ে রয়েছে আমার পেছন দিকে, ফাটল ধরা পিলারটার দিকে। সেই পিলারে যেন আগের থেকেও অনেক বেশি ফাটল রয়েছে। বিদ্যুৎ চমকালো ঘর জুড়ে। মুহূর্তে শরীর কাঠ হয়ে গেল আমার। মনীষা আর রেশমির মাঝামাঝি তৃতীয় কেউ দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে দেওয়াল চেপে, যেন পৃথিবীর সবচেয়ে নিকষ কালো রঙের দেওয়ালে আঁকা একটা ছায়াচিত্র। ছায়ায় মোড়া তার শরীর, ফ্যাকাশে চামড়া ওঠা মুখে, চোখের জায়গায় পোকায় খাওয়া দুটো কহর। পরক্ষণেই মনীষা আর রেশমির শরীর দুটো আচমকা প্রচণ্ড গতিতে একে অপরের সাথে পর পর দুবার সশব্দে বাড়ি খেল। ধাক্কা খাওয়ার গতিবেগে তাদের হাত পা এমনভাবে ঝটকালো যে মুহূর্তে আন্দাজ করা যায়। গলা, বুকের পাঁজর একসাথে ভেঙে টুকরো টুকরো হওয়ার শব্দটাও যেন কানে এসে লাগছে আমার। হাওয়ায় প্রায় দলা পাকিয়ে যাওয়া দুটো শরীর রক্ত উগরে ছিটকে পড়ল আমার পায়ের কাছে মেঝেতে। আমি কয়েক মুহূর্ত চেয়ে রইলাম ওই দুটো থ্যাতলানো দেহের দিকে, যে দুটো কয়েক মুহূর্ত আগেও রেশমি আর মনীষা ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়ার সাথে সাথে পায়ের তলার মেঝেও যেন কেঁপে উঠল। মাঝের পিলারটা থেকে এক ধাক্কায় অনেকটা ইট বালি খসে মেঝেতে এসে পড়ল। আমাদের বাঁচা ভাই, ওদের মেরে ফেলবে, আমাদের বাঁচা। হামাগুড়ি দিয়ে এসে আমার দুই পা খাবড়ে ধরল। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে খুলির ভেতর থেকে। বৈদ্যুতিক শক খাওয়া মানুষের মতন থরথর করে কাঁপতে কাঁপতে জিনিয়া বলল, রাম নাম নে, রাম নাম, রাম নাম, রাম 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 রাম, জয় হনুমান, জয় গণেশ ঠাকুর, জয় কবিস, লোক জাগর, রাম 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 রাম, রাম 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 রাম। মুখে ফোয়ারার মতো রক্তের ছিটে এসে লাগতেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম আমি। পিলারের ফাটল সিলিং অবধি গিয়ে প্রায় 30 কিলোর একটা চাঙড় খসে সোজা পড়েছে জিনিয়ার মাথায়। টমেটো থ্যাতলানোর মতন ঘিলু সমেত খুলি থেঁতলে ঘিলুটা মাখা কাদার মতন রক্ত ছিটকে লাল করে দিয়েছে গোটা মেঝে। কুমুদ তাকিয়ে রইল সেদিকে। তার মুখ একদম অভিব্যক্তিবিহীন। মিশকালো অন্ধকারে বিদ্যুতের আলোয় এখন এই বদ্ধ বাথরুমে শুধু আমি আর কুমুদ, আর তৃতীয় কেউ যার রক্ত পিপাসা মেটাচ্ছে একে একে করে এরা সবাই। পাপ পাপ, এই পাপ কাউকে ছাড়বে না। কর্মফলকে কেউ কখনো দরজা আটকে রাখতে পেরেছে কি? সে হাওয়ায় মিশে ছায়া হয়ে ঠিক গিলতে আসবে। বিমলাদির কথাগুলি কানে বাজতে লাগলো আমার। হাওয়া দিচ্ছে বাইরে, বোধহয় বৃষ্টি ধরেছে একটু।
কুমুদ মূর্তির মতন বসে রয়েছে আমার পায়ের কাছে, যেন প্রাণহীন একটা দেহ। আমি ব্যথায় আড়ষ্ট কণ্ঠে চিঁচি করে ধীর গলায় বললাম, আমি তোকে ভরসা করেছিলাম কুমুদ। কুমুদ ঘুরে তাকালো আমার দিকে, ফাঁকা সেই চাউনি। সমস্ত অনুভূতি লোপ পেয়েছে কুমুদের মুখমণ্ডল থেকে। হঠাৎ আমার কানের কাছে প্রায় হাওয়ার মতন ফিসফিসে এক নারী কণ্ঠ বলে উঠল, মুহূর্তে একটা প্রচণ্ড বাজের শব্দের সাথে কুমুদ যেটা ঘটালো সেটা আমি ভাবতেও পারিনি। বিদ্যুতের আলোয় ঘর ভরে যাওয়ার সাথে সাথে সে উঠে বিস্ফারিত চোখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ডান দিকে কাচের জানলাটা ভেঙে সোজা লাফ মারল। কাঁচ ছড়িয়ে গেল মেঝে জুড়ে, আর কুমুদ সোজা 4 তলা নিচে গিয়ে পড়ল। তার শরীরটা কংক্রিটে বাড়ি খাওয়ার শব্দ কানে পৌঁছানোর সাথে সাথে আমিও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম বাকি লাশগুলোর মাঝে। 27শে অগস্ট 2009। আজ বিমলাদি কাজে জবাব দিয়ে চলে যাচ্ছেন। ফারাক্কায় ওনার এক আত্মীয়ের পরিচিত এক নার্সিংহোমে কাজের কথা হয়েছে। ওনার বাড়ি ফারাক্কাতেই, সেখানেই বাকি কর্মজীবনটা কাটাবেন। আমি জানি 4টে প্রাণ এমন ভয়ানকভাবে যাওয়ার পর বহুদিন ধরে আমায় হয়তো পুলিশের জেরা, আইন আদালতের ঝামেলা একটু সামলাতে হবে। বিমলাদি থাকলে হয়তো আমার লড়াইটা একটু সহজ হতো, কিন্তু এই নরকে আমি তাকে আটকে রাখার মতো স্বার্থপরতা দেখাতে পারি না। পুলিশ সেদিন নিচ থেকে কুমুদের লাশ আর 4 তলার বাথরুম থেকে 4 জনের মৃতদেহ আর একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। শুনে খটকা লাগছে নিশ্চয়ই যে মনীষা, রেশমি আর জিনিয়া ছাড়া বাথরুমের 4র্থ মৃতদেহটা কোত্থেকে এলো? ভাঙা পিলারের ভেতর থেকে শুকিয়ে যাওয়া একটা নরকঙ্কালের অংশ। পিলার ভেঙে থানার লোকজনেরা সেটা টুকরো টুকরো অবস্থায় বের করে আনে, আর তারপরই আমাদের অর্থর প্রফেসর ডক্টর বিনোদ দেব সেটাকে নারী কঙ্কাল বলে নির্ধারণ করেন। আমি বিমলাদির শুকনো মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থেকে বললাম, আপনাকে বিপদে ফেলতে পারে এরকম তো কেউ আর রইল না, আপনি তবুও ছেড়ে যাচ্ছেন? আর বিপদ, যেখান থেকে তুমি বেরোলে আমার বিপদ এর সামনে আর কি। এরা রক্ত ভিজে ঝাড়, একটা যাবে 10টা আসবে, এদের শেষ নেই। কতজনের থেকে বাঁচিয়ে রাখবো নিজেকে? শুনলাম প্রিন্সিপাল বদল হচ্ছে কলেজে। হ্যাঁ, এর বইয়ের ব্যাপারটা লোক জানাজানি হয়ে গেছে। বোর্ড বা দল একে আর রাখতে সাহস দেখাচ্ছে না। পুরো ঘটনার ফাইল খুললে একে রোজ কোর্টে দৌড়তে হবে। এমন লোক এত বড় মেডিকেল কলেজ সামলাতে পারে? পুরনো ঘটনার ব্যাপারে আপনি এখনো কিছু জানাননি আমায়, যদিও কিছুটা আন্দাজ করতে পেরেছি আমি। তবে বোঝাই যায় এরা ধামাচাপাটা বেশ ভালো মতোই দিয়েছিল। সেও একদম তোমার মতনই ছিল, লম্বা চিপচিপে চেহারা, সব সময় হাসি মুখ, ভালো নাচতে পারত, গানের গলা ভালো ছিল। শেষ বছর নবীনবরণে নজরুল গীতি গেয়েছিল। শুনেছিলাম তার নিটের নম্বরে নাকি উঁচুর দিকে ছিল। তারপর তাই হলো, যা চিরাচরিত হয়ে আসছে। ইউনিয়ন থেকে টানাটানি শুরু হলো। রানার লম্পটপনা তখন যেন মাথা চাড়া দিয়েছিল। হাসপাতালে স্টক থেকে প্রচুর ওষুধ, গজ, তুলো আরো অনেক জিনিসপত্র নিয়মিত চলে যেত কাউন্সিলরের শালার নার্সিংহোমে। ইউনিয়নের অনেকে এখানে ডিউটি কাটিয়ে সেই নার্সিংহোমে বেশি টাকায় খেপ করতে যেত। পার্টির দিকটা দেখে নিত ওই জিনিয়া। আর এখানে প্রিন্সিপালের গায়ে মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করতো ওই রানা। এর আগের জন ভালো প্রিন্সিপাল ছিলেন, কিন্তু তাকে এরা কাজ করতে দিত না। কথায় কথায় ঘেরাও, কাজ বন্ধ, চাটাই পেতে বসে যাওয়া, আউটডোর বন্ধ করে দেয়া, প্রিন্সিপালের ঘরের বাইরে ঝান্ডা লাগিয়ে তালা দিয়ে দেয়া। কম কিছু করেছে নাকি?
স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ, প্লিজ বি সিটেড। তা তুমি তো রানা, জিএস। আমি ডক্টর রাউত, এই কলেজের নতুন প্রিন্সিপাল। হ্যাঁ স্যার আমি। তা ডেকেছেন কেন? কি ব্যাপার বলো তো রানা, এখানে এসে শুনছি তোমাদের নামে নাকি ভুরি ভুরি অভিযোগ। কি ব্যাপার? আরে স্যার আপনিও যে কি করেন! আরে আপনি আমাদের নামে অভিযোগ শুনে আমাকে ডেকে পাঠিয়েছেন, তা আমাকে শাস্তি দেবেন নাকি? পাগল নাকি? সেই জন্য কি ডক্টর প্রামাণিকের জায়গায় আমি এলাম? দেখো, আমি আমাদের লোকাল কাউন্সিলর ঘোষদার কাছে খানিকটা শুনেছি, তাই ভাবলাম তোমায় ডেকে একটু জিজ্ঞাসাবাদ করি। জল মাপতে গেলে তো জলের গভীরতা জানাটা জরুরি, তাই না? হ্যাঁ, আপনি মাইরি মজার মানুষ তো। দেখুন স্যার, যা যা শুনেছেন ধরে নিন সব সত্যি। কি করবো বলুন তো, আসলে ওই ইয়ং ব্লাড বলে কথা, গরম রক্ত বুঝছেন না, একটু গরম না হলে ঠান্ডা মেরে যায় তো, তাই জন্যই। ভালো ভালো, রক্ত গরম থাকা ভালো। তোমরা তো আমাদের ভবিষ্যৎ। তোমরা যদি ঠান্ডা মেরে যাও তাহলে দেশটা চলবে কি করে বলো তো? তবে একটা কথা বলি, একটু রয়ে শুয়ে, বুঝলে? দেখো, আমি তোমাদের সাথে আছি, যাই করবে শুধু একটু বুঝে। ঘোষদা আমাকে বলতে বলেছেন, এই হসপিটালের ভেতরে যা হবে তা যেন এমন ভাবেই হয় যাতে বাইরের গেটে দাঁড়ানো সিকিউরিটি পর্যন্ত কিছু জানতে না পারে। বুঝতে পেরেছো? ওই সমজদারদের জন্য ইশারাই যথেষ্ট। আমি যতদিন আছি নিশ্চিন্তে থাকো। তার মানে ওই খোঁজদা যতদিন ততদিন আপনিও কি, তাই তো? যাকে শোনো রানা, লোকাল কাউন্সিলর ঘোষদা, ওনার শালা, রুলিং পার্টির যুবনেতা মাঙ্গলিক ব্যানার্জি, আমরা সবাই তোমার পাশে আছি। সামনে থেকে শুধু তুমি রাজত্ব করবে, পেছন থেকে আমরা তোমাকে সাপোর্ট দেব। তবে মাথায় রাখবে, এই হসপিটাল থেকে যা যা আমদানি হবে তার ভাগ কিন্তু আমরা সবাই পাবো। সেই সঙ্গে ক্ষমতা তো আছেই। আবারও বলছি, শুধু একটু বুঝে শুনে। দেখো, মানুষ কি পরিষেবা পেলো না পেলো সেটা নিয়ে মাথা ঘামানোর মতন আর কেউ যাতে না থাকে সেটা ইনশিওর করতে হবে। একটা সময় দেখবে সবাই আমাদের সাথে হাত মেলাতে জাস্ট বাধ্য হবে। থ্যাংক ইউ স্যার। আপনিও সব নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। কিন্তু সবাই খারাপ হতে পারেনি। এই মুঠো ভরা কয়েকটা বদমাইশ থাকলেও কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রী সাধারণ ঘরের ছেলে মেয়ে ছিল। তারা ভালোভাবে পড়াশুনো করে রোগীর সেবা করে যোগ্য ডাক্তার হয়ে উঠতে চাইতো। এই মেয়েটি তলায় তলায় তাদেরকে সাথে নিয়ে প্রফেসরদের দলে টেনে হাসপাতালের ওই ঘুঘুদের বাসা ভাঙতে গেছিল। চিঠি দিয়েছিল পুলিশকে, হাসপাতাল প্রশাসনকে। ওইটাই তার ভুল ছিল। সে চিঠি কার ভোগে গেছে কেউ তা জানে? ডক্টর সরকার, ডক্টর সেনাপতি, ডক্টর সাঁতরা। আচ্ছা, আপনাদের কেন ডেকেছি আপনারা বুঝতে পারছেন? কি বলতে চাইছেন সেটা না বললে কিভাবে বুঝবো বলুন তো? আমরা তো ডাক্তার, জ্যোতিষী নই তো। আপনি একজন ডাক্তার, এটা আপনি জানেন দেখে ভালো লাগলো ডক্টর সরকার। আচ্ছা, তাহলে জাস্ট একটা কথা বলুন তো, আপনি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, একজন অধ্যাপক হয়েও হুইসেল ব্লোয়ার হতে চাইছেন কেন, একটু বলবেন? হুইসেল ব্লোয়ার? আমি? সরি, আমার বলাটা ভুল হয়েছে। আপনি একা তো নন, ডক্টর সেনাপতি আছেন, ডক্টর সাঁতরা আছেন, যতদূর জানি হস্টেলের অ্যাটেন্ডেন্ট ওই বিমলা, সেও আজকাল একটু বেশি কৌতূহল দেখাচ্ছে। কি ব্যাপার বলুন তো? আপনি এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই আমাদের অপমান করার। অধিকার? ও তাই তো, ঠিক বলেছেন ডক্টর সেনাপতি, আমার কোনো অধিকার নেই আপনাদের অপমান করার। আচ্ছা ডক্টর সেনাপতি, আপনাদের কি অধিকার আছে এই কলেজের ডিসিপ্লিন ব্রেক করার? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন ডক্টর রাউত,
যে আমি এবং ডক্টর সাঁতরা আপনার চেয়েও বয়োজ্যেষ্ঠ। দীর্ঘ 25 বছর ধরে আমরা এই হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছি। কোন ডিসিপ্লিন ব্রেক করার কথা বলছেন আপনি ডক্টর রাউত? আচ্ছা, কয়েকটি বেয়াদব ছেলে মেয়ে মিলে কি শুরু করেছে বলুন তো ডক্টর সাঁতরা? আর আপনাদের সেখানে ভূমিকাটাই বা কি? কি হলো জবাব দিন। আপনারা তো সম্মানীয় চিকিৎসক, সম্মানীয় অধ্যাপক, আপনাদের এভাবে চোরের মতন চুপ করে থাকা মানায় না, তাই না? স্পিক আপ, স্পিক আপ, কমন কমন কমন, স্পিক আপ। আমরা চিকিৎসক ডক্টর রাউত, আমাদের দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজের প্রতি। আমরা রাজনৈতিক নেতাদের মতো শোনাচ্ছে কথাগুলো ডক্টর সাঁতরা। কথা জাগলারি না করে সরাসরি উত্তর দিন। কি বলছেন আপনি ডক্টর রাউত? আপনি আপনাদের এত বড় সাহস, আপনারা আমারই নাকের ডগায় কয়েকটা ছেলে মেয়ের সাথে শিং ভেঙে বাছুর সেজে আন্দোলন করছেন। আপনারা হসপিটাল অথরিটি থেকে পুলিশ, এমনকি স্বাস্থ্যমন্ত্রক পর্যন্ত চিঠি চাপাটি করেছেন। হাউ ডিয়ার ইউ! গলা নামিয়ে কথা বলুন স্যার, ভুলে যাবেন না আমরা চিকিৎসক। আপনারাও ভুলে যাবেন না আমি কলেজের প্রিন্সিপাল। আপনারা এটাও ভুলে যাবেন না লোকাল কাউন্সিলর অয়ন ঘোষ, যুবনেতা মাঙ্গলিক ব্যানার্জি, এমনকি রাজ্যের তাবর তাবর প্রশাসনিক কর্তা ব্যক্তি সকলের হাত আমার মাথার ওপর আছে। তার মানে এটা নয় যে এই মেডিকেল কলেজকে আপনি আপনার জাগিরদারি বানাবেন। বুঝলাম না। রানা নামের ছেলেটাকে আপনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন প্রকাশ্যে। ওই ইচ্ছে মতো মাস্তানি আর বিলাল্লাপানা করে চলেছে কম্পাউন্ডের মধ্যেই। সবাই চোখ থেকে অন্ধ সেচে আছে। ভদ্রবাড়ির ছেলেমেয়েরা এই কলেজে পড়তে আসে স্যার, আমাদের উচিত তাদের সেই সুযোগটা দেওয়া। মেয়েরা ইনসিকিউর ফিল করছে। রাত হলে হোস্টেলের রুমে, ইউনিয়ন রুমে চলে যথেচ্ছ অসভ্যতা আর নোংরামি। আর তাছাড়া জিনিয়া, পারমিতা, তিয়াশা আরও সব অনেক মেয়েরা কলেজের বাইরে আপনার সাথে তাদের কিসের এত মিলেমিশে জানতে পারি? মানে আপনার ওয়াইফ জানেন? সাপের লেজে পা দেবেন না ডক্টর সরকার, আমি সাবধান করে দিচ্ছি। ইউ পিপল ক্যান প্রুভ নাথিং, ইউ পিপল ক্যান ডু নাথিং। আর একটা কথা বললে আমি আপনাদের নামে অথরিটিকে রিপোর্ট তো করবোই, আর এমন ব্যবস্থা করব না যাতে ওই যে মেয়েগুলোর নাম আপনি নিলেন না, হ্যাঁ, এইমাত্র ওই জিনিয়া, পারমিতা, তিয়াশা আরও যারা যারা আছে, সেই মেয়েগুলোই না আপনার বিরুদ্ধে সেম অ্যালিগেশন আনবে যা আপনি এইমাত্র আমার নামে আনার চেষ্টা করলেন। তখন জেল হাজত থেকে, চাকরি থেকে বহিষ্কার সামলাতে পারবেন তো? শুনুন, আপনারা জলে থেকে কুমিরের সাথে বিবাদ করার কথা দ্বিতীয়বার ভাববেন না। একটা শেষ সুযোগ দিচ্ছি, জাস্ট স্টপ অল দিস ননসেন্স। বন্ধ করুন এসব। আর আপনাদের নিয়ে যারা লাফালাফি করছে তাদেরকেও বন্ধ করতে বলুন এসব। মাথায় রাখবেন, ইটস আ ওয়ার্নিং অ্যান্ড আ লাস্ট ওয়ান, মাইন্ড ইট। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমার কিছু কথা বলার আছে। এত অস্থির কেন? প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড। সব শুনছি। জল খাবে? নো থ্যাঙ্কস স্যার। আমি জানি তোমাকে কে না চেনে। তুমি তো এখন কলেজে একটি আলোচিত নাম। কি বলবে সেটাই বলো, আমি একটু ব্যস্ত আছি। স্যার, ইউনিয়নের জিএস রানা আর ওর কিছু সাঙ্গপাঙ্গ মিলে আমার সাথে অসভ্যতা করছে স্যার। রোজ আকারে ইঙ্গিতে নানা রকম কমেন্ট করে, ইঙ্গিত করে। হোস্টেলে পর্যন্ত এসে ওরা আমাদের থ্রেট দিয়েছে। আমি ওদের নামে রিটেন কমপ্লেন করতে চাই। এই যে স্যার, অ্যাপ্লিকেশন। দেখি। স্যার, আপনি ছিঁড়ে ফেললেন কেন? কি হবে এসব করে? হ্যাঁ, দেখো তুমি ভালো স্টুডেন্ট, দেখতে শুনতেও বেশ ভালো। কি দরকার এসবে নিজেকে জড়ানোর? একটা কথা আছে জানো তো, যেখানে যেমন সেখানে তেমন। বাকিরা যেভাবে অ্যাডজাস্ট করে চলছে তুমিও তাই করো না, সমস্যাটা কি? এতে কিন্তু বিপদ বাড়বে ছাড়া কমবে না। ও, বুঝলাম। অবশ্য আমিও এমনটাই ভেবেছিলাম। আসলে কি জানেন তো স্যার, আপনাকে একবার ইন্টিমেশন না দিয়ে তো আর হায়ার অথরিটি বা মিডিয়াকে কিছু জানাতে পারছিলাম না। এখন আপনি আমাকে সেই জায়গাটা করে দিলেন। থ্যাংক ইউ স্যার। এবার এই মেডিকেল কলেজের আনাচে কানাচে কি ঘটছে আর তার মদত কারা কারা দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে সবাই সেটা জানতে পারবে। ব্রেকিং নিউজ, বি রেডি স্যার। চলে গেল মেয়েটার এত বড় সাহস, আমাকে থ্রেট দিয়ে গেল। ঘোষ তার কানে যদি কথাটা উঠে কেলেঙ্কারি হবে। তাছাড়া মাঙ্গলিকও আমাকে ছেড়ে কথা বলবে না।
একটা ব্যবস্থা করতেই হবে। কি করি? রানাকে একটা কল করি। হ্যাঁ স্যার বলুন। শোনো রানা, মেয়েটা এসেছিল তোমার নামে কমপ্লেন করতে। তারপর আর কি, কাজ না হওয়ায় আমাকে থ্রেট করেছে 24 ঘন্টার মধ্যে মিডিয়াতে সব জানাবে। মেয়ের এত রস। আপনি চিন্তা করবেন না স্যার, ডানা ঝাপটানো আমি বের করছি। শোনো রানা, মুরগির ডানা ছাড়লে লাভ হয় বেশি, চিৎকার করে বেশি। মুরগি জবাই করো রানা, বাকি সব আমি সামলে নেব। শুধু দেখো কেউ যেন মুখ না খোলে। এই হসপিটালে কত কিছু হয়, শুধু গেটে দাঁড়ানো সিকিউরিটি পর্যন্ত সেটা যেন না পৌঁছায়। মনে আছে তো? ফার্স্ট হাতে কিন্তু সময় বেশি নেই। যা হবে আজ রাতেই হবে স্যার। মুরগি জবাই হবে, তবে একটা পালকও কেউ খুঁজে পাবে না। জানো, সেদিন রাতেও প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বাইরে দালানটায় প্রায় সিঁড়ি পর্যন্ত জল উঠে এসেছিল। এই রেশমি, মনীষা, কুমুদ এরা সবাই তখন 4 তলায় থাকতো। ওরা 3 জনে মিলে মেয়েটাকে নিয়ে কোনো এক অছিলায় বাথরুমে আসে। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় রানা ঝাঁপিয়ে পড়ে তার উপর। কি হচ্ছে? কি করছিসটা কি? মুরগি জবাই করবো হারামজাদি। শালি তোর এত সাহস! লাগছে রানা, ছাড় ছাড় রানা বলছি। রানা, আমি তোর মতো নই, ছেড়ে দে আমাকে। ছাড়বো? হ্যাঁ, আমার রক্তে আগুন জ্বলছে জানেমান। আজ শুধু মুরগি জবাই করব না, তার আগে ছিঁড়ে নিংড়ে নেব। আরে যে এরা সব লাইভ দেখবে। কিরে বল, তোরা দেখবি তো? হ্যাঁ, কুমুদ, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই কি না? তার সাথে কি করতে গেছিল তা ঈশ্বরই জানেন। আমাদের মর্গের 2 ছেলে গোবিন্দ আর জামিল যখন শেষ রাতে রানার ডাকে বাথরুমে গিয়ে ঢোকে, তখন দেখে মেয়েটা পড়ে রয়েছে উবুড় হয়ে। মাথার পেছনে, হাতে, পায়ে, গলায় সব জায়গায় মারের দাগ। মেয়ে হয়ে বাকি 3 জন মুখ বুজে আর একটা মেয়েকে সেই নরক যন্ত্রণা সহ্য করে মরতে দেখল। রানা রাতারাতি মিস্ত্রি ডেকে বাথরুমে পিলার বানিয়ে তাকে পিলারের মধ্যে ঢুকিয়ে প্লাস্টার করিয়ে দিয়েছিল। তারপর 10 দিন সেখানে জলের লাইনের কাজ হবে বলে 4 তলার মেয়েদের সরিয়ে বাকি তলাগুলিতে রাখা হয়েছিল। তারপর একদিন 4 তলায় বরাবরের মতো তালা পড়ে গেল। আমায়, গোবিন্দ আর জামিলকে জানের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা হয়েছিল। বাকি কেউই পুরোপুরি কিছু জানলো না। আর মেয়েটার বাড়ি থেকে কেউ খোঁজ খবর নেয়নি? ওর দাদাকে বহুদিন দৌড়দৌড়ি করতে দেখেছিলাম, কিন্তু তাদের ভুল বুঝিয়ে পট্টি পরানো এমন আর কি ব্যাপার। নেতা যদি হাতে থাকে, পুলিশ যদি হাতে থাকে, হাসপাতালের মাথারা যদি ধামাচাপা দিতে চায়, তাহলে রাতারাতি একটা জলজান্ত মানুষকে গায়েব করা কি আর এমন ব্যাপার? তার সাথে ঠিক কি ঘটিয়েছিল এরা সেটাই জানা যায়নি, কারণ মরা কাটার অবসর এরা দেয়নি। এবার হবে অটোপসি। যদিও যারা তাকে কষ্ট দিয়েছিল সে নিজে হাতে তাদের সাজা দিয়েছে, তবুও মানুষের কাছে সত্যিটা কিছুটা হলেও তো পৌঁছবে। প্রমাণ সমেত কোনো উত্তর দিলেন না বিমলাদি। ভাষা ভাষা দৃষ্টিতে বাইরের নীল আকাশের দিকে চেয়ে রইলেন। আচ্ছা বিমলাদি, কেমন ছিল মেয়েটা? জানিস দীপু, খুব সুন্দর চেহারা ছিল। গোল চাঁদপানা মুখটা, চোখ আর চুল হালকা কটা, অনেকটা ওই সিনেমা করতো আগে দিব্যা ভারতীর মতো দেখতে।
নাম ছিল সায়নী, সায়নী মজুমদার। শুনছিলেন আবির রায়ের হসপিটাল। দীপুর চরিত্রে প্রদীপ্তা, জিনিয়া এবং বিমলার চরিত্রে অনুশ্রী, বাবা ইন্দ্রনীল, কুমুদের চরিত্রে বর্ণিশা, সায়নীর চরিত্রে অধ্যায়, রেশমি এবং নূপুরের চরিত্রে তানিশা, পারমিতা ও মনীষার চরিত্রে বর্ণালী, প্রিন্সিপাল অভিষেক, ডক্টর সেনাপতি পার্থ, ডক্টর সাঁতরা সাগরনীল, ডক্টর সরকার সৌরভ সাহা এবং রানার চরিত্রে কুন্তল। গল্পটির অডিও রূপান্তর করেছে দিশানি এবং অভিষেক। আবহে টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ দীপক এবং গল্পটির সমগ্র পরিচালনায় কুন্তল ভট্টাচার্য, প্রযোজনায় বিভা ক্যাফে। আমাদের 1.5 লক্ষ জনের পরিবার সম্পূর্ণ হলেই আপনাদের জন্য থাকছে দুটি নতুন চমক, এবং আপনাদের প্রিয় কালীগুণিন ফিরছেন খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।